ফ্রেমটা ঠিক আছে নাকি? সালাম দিয়ে বলেন যে দুই একজন জয়েন করলে বলেন সালাম দিয়ে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমাদের লাইভে যারা সংযুক্ত হবেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভয়েস শুনতে পাচ্ছেন কিনা আর হোয়াইট বোর্ড আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভয়েস ক্লিয়ার শুনছেন কিনা। ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই। আপনারা সবাই সংযুক্ত হলে আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব ক্লাস। আর যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। যারা এখন পর্যন্ত সংযুক্ত আছেন তারা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনাদের যারা পরিচিত আছে তারাও দেখার সুযোগ পাবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। যে আজকের আলোচনার টপিক হবে আমাদের আলোর প্রতিসরণ। এই অধ্যায়ের একদম শুরু থেকে একটা নতুন অধ্যায় আজকে আমরা শুরু করব। আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। আপনারা যারা সংযুক্ত আছেন সবাই একটু শেয়ার করে দিবেন। এমডি মিলন হাসান লিখছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব লাইট পার্টের আরেকটা নতুন অধ্যায়, আর খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। তো যারা সংযুক্ত হওয়া বাকি আছে আশা করি কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হয়ে যাবে, এবং আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম।
আজকে আমরা আমাদের লাইট পার্টের একটা অধ্যায় কিন্তু আমরা গত 2 ক্লাসের মধ্যে শেষ করে ফেলছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আসব। আর লাইট পার্টের আমাদের তো জাস্ট 2টা অধ্যায়, তার মধ্যে যেহেতু একটা শেষ হয়ে গেছে আর একটা অধ্যায়ই বাকি, এই অধ্যায়টা আমরা যেটা আজকে করব। এবং এই অধ্যায়টা লাইট পার্টের মোস্ট অফ দি বলতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ ডুয়েটে যত ম্যাথ আসে বেশিরভাগ সময় এই অধ্যায় থেকে ম্যাথগুলো আসে, যেটা আমরা এখন থেকে করব। তবে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এই অধ্যায়টা কিন্তু গত অধ্যায় থেকে অনেকটা বড় অধ্যায়, এবং এই অধ্যায়টা করতেও আমাদের একটু বেশি সময় লাগবে। তো যদি আপনারা ধৈর্যের সাথে এই অধ্যায়টা করে ফেলতে পারেন তাহলে কিন্তু ডুয়েট অ্যাডমিশনের ফিজিক্স বইয়ের একটা পার্ট আপনাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনারা বলতে পারবেন যে আপনাদের একটা লাইট পার্ট ক্লিয়ার করে কিন্তু আপনারা আসতে পারবেন। তো আশা করি সবাই আমাদের লাইট পার্টের এই দ্বিতীয় অধ্যায়টাও সবাই ভালোভাবে করবেন এবং শুরু থেকে করবেন। তো শুরুতে আমি বলে নেই, আমরা যেহেতু লাইট পার্টের নতুন একটা অধ্যায় নাম হচ্ছে আলোর প্রতিসরণ, এই অধ্যায়টা শুরু করব। তো এই অধ্যায়ের ক্ষেত্রে আসলে আমরা এই অধ্যায়টা করে কি কি জানবো সেই জিনিসটা আমরা একটু আগে দেখে নিব, যে অধ্যায়টা পুরাটা এই ক্লাসগুলো করে কি কি জানতে পারবো। প্রত্যেকটা জিনিস যখন আমরা দেখে নিব তারপর সেগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করব। তো শুরুতে লিখে ফেলি আসলে এই অধ্যায়ে আমরা কি কি জানবো। যদি আমি আমাদের অধ্যায়ের নামটা লিখে ফেলি, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণ এই অধ্যায়টার ক্লাসগুলো করে আমরা আসলে যে বিষয়গুলো জানবো সেই টপিকগুলো আমরা একটু দেখে নেই কি কি জানবো। যদি আমি এখানে টপিকের নামগুলো লিখি এই অধ্যায়ের, তাহলে এখান থেকে আমরা জানতে পারবো সবার প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রতিসরণ কি। প্রতিসরণ কি এই বিষয়টা আমাদেরকে সবার আগে জানতে হবে। প্রতিসরণ জানার পরে আমরা এরপরে আলোচনা করব প্রতিসরাঙ্ক। তো প্রতিসরণ জানার পরে আলোচনা করব প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক কিন্তু আবার বিভিন্নভাবে নির্ণয় করা যায়, এগুলো সব আমরা ডিটেইলস আলোচনা করব আমাদের লেকচারের মধ্যে। তো এরপরে প্রতিসরণ আর প্রতিসরাঙ্ক শেষ হয়ে গেলে আমরা আলোচনা করব সংকট কোণ নিয়ে। সংকট কোণের পরে আমরা আলোচনা করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা আলোচনা করার পরে আমরা আরেকটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে প্রিজম। প্রিজমের পরে প্রতিসারক পৃষ্ঠ নিয়ে আলোচনা করব আমরা। প্রতিসারক পৃষ্ঠ। তারপরে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে লেন্স। এই লেন্স নিয়ে আলোচনা আমরা শুরু করব। লেন্সের পরে লেন্সের বিবর্ধন নিয়ে আলোচনা করব। যদিও আমরা দর্পণে বিবর্ধন নিয়ে আলোচনা করছিলাম, এক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, সেটাও আমরা আলোচনা করব। তারপরে লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব আমরা। তারপরে তুল্য লেন্স নিয়ে আলোচনা করব। তুল্য লেন্স এছাড়াও এগুলোর বাইরেও কিন্তু এই অধ্যায়ে আরো অনেক বিষয় আছে, পানিতে ফোকাস, বাতাসে ফোকাস। তো বলতে গেলে এই অধ্যায়ের কিন্তু অসংখ্য টপিক, অনেকগুলো টপিক আছে। এগুলোর বাইরেও ছোটখাটো অনেক টপিক আছে। এই এক একটা টপিককে ভাগ করলে অনেকগুলো সাব টপিক হবে আবার আমাদের। তো ওভারঅল যে বিষয়টা বলা যায় যে এই অধ্যায়ের ক্লাস করলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো আলোর প্রতিসরণ এই অধ্যায়টা থেকে। তো প্রত্যেকটা বিষয়ে সিকুয়েন্সিয়ালি আমরা একদম শুরু থেকে আলোচনা করব, যেন একটা টপিক বুঝতে গেলে আমাদের সমস্যা না হয়। তার পূর্বে যা কিছু জানা দরকার আমরা প্রত্যেকটা জিনিস যেন ভালোভাবে বুঝতে পারি সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমার কোন টপিক? প্রতিসরণ নিয়ে আমি কথা বলা শুরু করব। তো তার আগে আপনাদের কমেন্টগুলো একটু দেখে নেই যে আপনারা কারা কারা সংযুক্ত আছেন। এখন পর্যন্ত আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে। অনেকে। ওয়ালাইকুম আসসালাম। অনেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওকে,
ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। আমাদের এটা আমি মুছে নিচ্ছি শুরুতেই। এটা আপনারা লিখে নিতে পারেন যে অধ্যায়ের যে সূচিপত্র, অর্থাৎ আমরা কি কি জানতেছি সেই জিনিসগুলো আমি এখানে লিখেছি। আপনারা চাইলে এটা উঠায় নিতে পারেন। আচ্ছা, আপাতত এটা আমি রেখে দিলাম, আমি পাশে শুরু করি। তাহলে আমাদের আজকের ফার্স্ট টপিক কি হচ্ছে, সেটা হচ্ছে প্রতিসরণ। ফার্স্ট টপিক হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ তো আমরা কিন্তু অলরেডি খুব ভালোভাবে জানি প্রতিফলন কি, কিন্তু প্রতিসরণটা কিন্তু আমরা অতটা ভালোভাবে এখনো জানি না, কারণ সেটা আলোচনা আমরা করি নাই। তো এটা বোঝার জন্য প্রতিফলনের ওই বিষয়টাতে আমরা আবার ব্যাক করব। অর্থাৎ আমি একটা কাজ করি, আমি আমি মনে করলাম যে আমার নিচে পানি আছে, নিচে আমি পানি রাখছি আর উপরে বাতাস, একটা পুকুরের কথা আমরা মনে করতে পারি এক্ষেত্রে। তো এক্ষেত্রে যেটা হবে, আমরা আগে কি বলেছিলাম যে একটা আলোক রশ্মি যখন কোনো তলে আপতিত হয়, একটা আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়, আপতিত হওয়ার পর কিছু অংশ কি প্রতিফলিত হয়ে চলে যায়, কিছু আলো প্রতিফলিত হয়ে চলে যায়, উপরের দিকে চলে যায়, ফিরে আসে। কিন্তু ওইটাকে তো আমরা প্রতিফলন বলছিলাম। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে যেটা হবে, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যেতে চায়, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে, আমি একটা উভলম্ব এঁকে নিলাম বোঝার জন্য, দুই মাধ্যমের বিভেদ তল থেকে এই আলোটা আবার নিচের মাধ্যমে চলে যেতে পারে, কিছু পরিমাণ আলো নিচের মাধ্যমেও চলে যেতে পারে। তো আমি ধরে নিলাম যে এইভাবে চলে গেল। আগের ক্লাসে কিন্তু আমরা প্রতিফলনের ক্ষেত্রে দেখেছিলাম আলোক রশ্মি আবার পূর্বের মাধ্যমে ফিরে যায়, কিন্তু এবার কি দেখব, আলোক রশ্মি আবার নিচেও কিন্তু চলে যেতে পারে, অপর মাধ্যমেই চলে যেতে পারে। তো আলোক রশ্মি যদি অপর মাধ্যমে চলে যায়, তখন এই ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। অর্থাৎ খুব সুন্দরভাবে যদি গুছায় বলতে চাই, তাহলে আমরা বলতে পারি আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন মাধ্যমদ্বয়ের বিভেদ তলের মাধ্যমদ্বয়ের পার্থক্যের কারণে, অর্থাৎ এটা তো বায়বীয় মাধ্যম আর এটা হচ্ছে আমাদের পানি, ঘন মাধ্যম বলতে পারি। তো এই মাধ্যমদ্বয়ের পার্থক্যের কারণে আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে। অর্থাৎ আরো সুন্দরভাবে বললে, এই আলোক রশ্মিটা এদিক থেকে যাওয়ার সময় এটা কিন্তু যাওয়ার কথা ছিল কোন দিকে, একদম সোজা, কিন্তু সোজা না গিয়ে যদি তার দিকটা সামান্য পরিবর্তন করে, এই দিক পরিবর্তনের যে ঘটনাটা, সেটাকে বলা হয় আলোর প্রতিসরণ। আশা করি আমরা বুঝতে পারছি আলোর প্রতিসরণটা কি। তো এখন এখানে আগে যেমন এটাকে আমরা কি বলছিলাম, আগে এটাকে আমরা বলছিলাম আপতিত রশ্মি, রাইট? এটাকে বলছিলাম আপতিত রশ্মি। তো এই ক্ষেত্রেও এটা আপতিত রশ্মি হবে আমাদের, তবে এটা ছিল আমাদের প্রতিফলিত রশ্মি। তবে এখন এই ঘটনার ক্ষেত্রে এটা হবে আমাদের প্রতিসরিত রশ্মি। যেহেতু প্রতিসরণ ঘটছে, সুতরাং এটা আমরা বলতে পারবো প্রতিসরিত রশ্মি। এবং এই অভিলম্বের সাথে যে কোণটা আমরা এঁকেছিলাম, এই কোণটাকে আমরা কি বলছিলাম, এই কোণটা ছিল আমাদের আপতন কোণ, আর এটা ছিল আমাদের প্রতিফলন কোণ। তবে এখন যেহেতু প্রতিসরিত হইছে, সুতরাং এই কোণটাকে আমরা এখন বলবো প্রতিসরণ কোণ। অর্থাৎ আমি যদি ভালোভাবে বলি, এখানে যে আই হচ্ছে এখানে আমাদের আপতন কোণ, আই হচ্ছে আপতন কোণ, আর আর হচ্ছে এখানে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। ওকে, এখন আরেকটা বিষয় খেয়াল করি, এই ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু আরেকবার আমি বলে দিচ্ছি প্রতিসরণটা, যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, যেমন এক্সাম্পলে আমরা কি বলছি, এটা বায়ু, এটা হচ্ছে পানি, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন মাধ্যমদ্বয়ের পার্থক্যের কারণে, অর্থাৎ একটা যেহেতু বায়ু, একটা যেহেতু পানি, এই মাধ্যমদ্বয়ের পার্থক্যের কারণে আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে ফেলে, সেটা আরেকটু এইদিকে অভিলম্বের সাথে ঘেঁষে আসছে। তো এই যে দিক পরিবর্তনের ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ, যেখানে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি আর এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। এটা আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। খুবই সিম্পল একটা বিষয়। তবে এখানে একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে আলোক রশ্মিটা আসলে যাওয়ার কথা ছিল কোন দিকে। আলোক রশ্মিটা কিন্তু যাওয়ার কথা ছিল সোজা, রাইট? একদম সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু মাধ্যমদ্বয়ের বিভেদের পার্থক্যের কারণে আলোক রশ্মিটা কিন্তু একটু বেঁকে আসছে অভিলম্বের দিকে। অর্থাৎ যাওয়ার কথা ছিল কিন্তু এই দিক দিয়ে, কিন্তু গেল এই দিক দিয়ে। তো এখানে একটা কোণ কিন্তু আমাদের বাদ পড়ে গেল, রাইট? এখানে আপতন কোণ যতটা, প্রতিসরণ কোণটা কিন্তু তার থেকে একটু ছোট হবে, কারণ এই কোণটা কিন্তু আমাদের এখান থেকে বিচ্যুত হয়ে গেল।
তো এই ঘটনায় যে কোণটা বিচ্যুত হয়ে গেল ওই কোণটাকে আমরা বলবো বিচ্যুতি কোণ। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে বের করতে পারি? এটাকে আমরা বের করতে পারি বিচ্যুতি কোণ, আমরা লিখে ফেলি বিচ্যুতি কোণ ডেল ইকুয়াল টু, আমরা যদি আপতন কোণ থেকে আমাদের প্রতিসরণ কোণের মানটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বিচ্যুতি কোণটা পাবো। কিভাবে? কারণ এই আপতন কোণ আর এই পুরা কোণটা কিন্তু আমাদের সমান ছিল, বিপরীত কোণ যেহেতু সমান, তো সেখান থেকে যদি আর এর অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই ডেল অর্থাৎ আমাদের যে বিচ্যুতি কোণ সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এই হচ্ছে প্রতিসরণের খুব স্বাভাবিক একটা বিষয়। তবে এখানে আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে আমাদের এই ঘটনার ক্ষেত্রে, যে আলোকরশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন অভিলম্বের দিকে কিন্তু সরে আসে, রাইট? কিন্তু আলোকরশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, এই কথাগুলো আমাদের লাগবে। যে আমরা বলতে পারি আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে, আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বের দিকে সরে আসে। এই কথাটা আমরা লিখতে পারি অভিলম্বের দিকে সরে আসে, যেটার এক্সাম্পল কিন্তু আমরা উপরে দেখলাম। যখন হালকা থেকে ঘন মাধ্যমে গেছে তার যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, কিন্তু সে কি করছে? অভিলম্বের দিকে একটু সরে আসে, তারপরে প্রতিসরিত হয়েছিল। সো বিপরীত ঘটনাটা এইভাবে ঘটবে যে আলোকরশ্মি, আমি ডিরেক্টলি লিখে ফেলি যে ঘন থেকে হালকা মাধ্যমে গেলে, ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এটার একটা এক্সাম্পল দেখে আসি কি রকমটা হবে। তো এটা আপনারা একটু তুলে নেবেন। আচ্ছা, আমি এটা এখানে লিখে দেই ছোট্ট করে, আপনারা বুঝে নেবেন যে এমনটা যদি হতো যে এটা হচ্ছে নিচে একটা মাধ্যম, ঘন মাধ্যম, নিচে হচ্ছে আমার ঘন মাধ্যম আর উপরে হচ্ছে আমার হালকা মাধ্যম। তো আলোকরশ্মি যদি ঘন থেকে হালকা মাধ্যমে যায়, তো আমি ধরে নিলাম এখান থেকে একটা আলোকরশ্মি যাচ্ছে। তো এই আলোকরশ্মিটা উপরে যেহেতু যাচ্ছে, ও কোথায় যাওয়া দরকার? তার তো যাওয়া দরকার এই বরাবর, রাইট? কিন্তু সে কি করবে? যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাবে তখন এই অভিলম্ব থেকে আরো বেশি দূরে সরে যাবে। এখানে যেমন অভিলম্বের দিকে সরে আসছিল, এখানে আরো বেশি দূরে সরে যাবে। তো এই পয়েন্টগুলো আমার জাস্ট মাথায় রাখতে হবে আলোর প্রতিসরণের এই ঘটনার ক্ষেত্রে। তো আমরা তাহলে প্রতিসরণের বেসিক কিছু কথাবার্তা বলে নিলাম। আমরা জানলাম কোনটা প্রতিসরণ কোণ, কোনটা আপতন কোণ, কোনটা বিচ্যুতি কোণ, এবং কোন ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটায় সেটাও আমরা দেখে আসলাম। এরপরে আমরা আলোর প্রতিসরাঙ্ক এই জিনিসটা জেনে নিব। তো এটা আপনারা একটু উঠায় নেবেন। ততক্ষণে আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। ওকে, আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে। বুলবুল আহমেদ লিখেছেন খুব সুন্দর ক্লাসটা, ধন্যবাদ ভাই। অনেকেই কমেন্ট করেছে আমাদের। রাকিব সরকার লিখেছে স্যার আপনার ক্লাস খুবই ভালো লাগে, ধন্যবাদ রাকিব সরকার ভাই। তো আমরা আমাদের পরবর্তী টপিকের মধ্যে চলে যাব এখন। এটা আপনারা তুলে নেবেন, আমি এটা মুছে দিচ্ছি। আর আপনাদের আরেকটা কথা আমি বলে রাখি, যদি কোনো জায়গাতে বুঝতে একটু সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার। কারণ আমাদের ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব যেন ছোট বড় সকল প্রকার স্টুডেন্ট যেন খুব ভালোভাবে বুঝতে পারে এবং কারোর মধ্যে যেন কোনো রকম কনফিউশন না থাকে, সবাই যেন সেই জায়গাটা ক্লিয়ার করে নিতে পারে। এজন্যই আমরা চেষ্টা করব সকল প্রকার স্টুডেন্ট যেন ভালোভাবে বুঝতে পারে সেই দিকটা। তো আমি শুরু করি। এখন আমরা আলোচনা করব প্রতিসরাঙ্ক নিয়ে। যেহেতু প্রতিসরণটা আমরা বুঝতে পারলাম, এখন প্রতিসরাঙ্কটা কি সেটা একটু দেখে আসি। তো এখনকার টপিকের নাম হবে আমাদের প্রতিসরাঙ্ক। তো এটা খুবই
মজার একটা টপিক। প্রতিসরাঙ্ক আসলে অনেকভাবেই নির্ণয় করা যায়, তো আমরা আসলে একটা একটা করে দেখে যাই। তো সবার প্রথমে আমরা যে নিয়মটা দেখব সেটা হচ্ছে, এটা বোঝার জন্য একটা কাজ করি। আমরা একটু আগে যে কাজটা করছিলাম, একটা চিত্র আঁকায় নিয়েছিলাম, রাইট? যে এরকম একটা চিত্র ছিল, নিচে ছিল আমাদের পানি, উপরে ছিল আমাদের কি বায়ু, অথবা উপরে হালকা মাধ্যম, নিচে ঘন মাধ্যম। এই জিনিসটা আমরা করছিলাম। সেখানে কি হয়েছিল যে একটা আলোকরশ্মি যখন আপতিত হয়েছিল, আপতিত হওয়ার পরে সেটা অবিলম্বের দিকে একটু সরে তারপরে প্রতিসরিত হয়ে চলে গেছিল, যেখানে আমাদের এইটা ছিল অভিলম্ব, যেখানে এটা ছিল আমাদের অভিলম্ব। এটা আমাদের কি কোণ ছিল? এটা ছিল আপতন কোণ, এটা ছিল প্রতিসরণ কোণ। তো এটাকে আমি জাস্ট একটু লিখে নিলাম বোঝার জন্য। তো প্রতিসরাঙ্কটা আসলে কি এটা আমরা এখন জেনে নিই। এই যে আপতন কোণ, এই আপতন কোণ আর এই যে প্রতিসরণ কোণ, এদের দুজনের যে সাইনের অনুপাত, এই অনুপাতকেই বলা হয় প্রতিসরাঙ্ক। তো অনেকে এখনো বুঝতে পারে নাই কথাটা, আমি আরেকবার বলি যে আপতন কোণের সাইন থেকে আমরা যদি প্রতিসরণ কোণের সাইনকে ভাগ দিয়ে দেই, অর্থাৎ তাদের যে অনুপাত, তাকেই আমরা বলতে পারবো আলোর প্রতিসরাঙ্ক। তো ব্যাপারটা এরকমটা যে আলোর প্রতিসরাঙ্ককে সাধারণত মিউ দিয়ে প্রকাশ করা হয়। তো এটাকে কি বলছি আমি? আপতন কোণের সাইন। আচ্ছা, আপতন কোণ কত আমাদের? আই। এই আপতন কোণের সাইন তাহলে কি হবে? আপতন কোণের সাইন হবে সাইন আই। আর প্রতিসরণ কোণ কত এখানে আমাদের? আর। তাহলে প্রতিসরণ কোণের সাইন কত হবে? সাইন আর। তাহলে এই সাইন আই থেকে সাইন আর ভাগ করে দিলে যে অনুপাতটা আমি পাচ্ছি, এটাকেই বলা হবে আমাদের প্রতিসরাঙ্ক। খুবই সহজ একটা বিষয়। তো সংজ্ঞা কিন্তু আমি লিখে দিচ্ছি না, সংজ্ঞাটা অবশ্যই আপনারা নিজেরাই লিখে নেবেন যে আপতনের কোণ, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে আমরা বলবো প্রতিসরাঙ্ক। তো এই জিনিসটা তাহলে আমরা বুঝতে পারছি প্রতিসরাঙ্ক জিনিসটা কি। এখন এখানে আরেকটা বিষয় আমরা মাথায় রাখি যে এটা ছিল আমাদের কি? এয়ার, রাইট? আর এটা ছিল আমাদের কি? ওয়াটার। ওয়াটার বা অন্য কোনো মাধ্যম হতে পারে, যে কোনো মাধ্যমে হইতে পারে, সেটা বিষয় না। তো আপনারা এখানে যে আমি প্রতিসরাঙ্কটা নির্ণয় করছি, কার সাপেক্ষে কার? এখানে কিন্তু এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, কারণ এয়ার আর ওয়াটারের মধ্যে আমরা অনুপাত করছি এখানে। এজন্য আমরা এখানে একটা কাজ করে রাখতে পারি। এটা যখন আমরা করব তখন আমরা এখানে লিখে দিতে পারি এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন আই বাই সাইন আর। তো এটা হচ্ছে আমাদের মূল সূত্র প্রতিসরাঙ্ক নির্ণয় করার জন্য। এই সূত্রটা আমরা ব্যবহার করব। তবে সামনে জাস্ট একটা জিনিস অনেকে এটাতে কনফিউজড হয়, এটা মাথায় রাখতে হবে। প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার প্রতিসরাঙ্ক, অর্থাৎ কখনো যদি বলে যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, তখন আমরা সেটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং এটাকে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, এটাও জেনে রাখেন যে আমরা এটাকে যদি উল্টায় লিখি, একটু উল্টায় লিখি, তাহলে ব্যাপারটা এভাবে লিখতে পারি যে 1 এ মিউ ডাব্লু। আমি যদি এভাবে লিখি, 1 দ্বারা সবাইকে ভাগ করি, তাহলে কিন্তু এ পাশে উল্টে যাবে। তাহলে এ পাশে কেমনটা হয়ে যাবে? এ পাশে উল্টে গেলে হয়ে যাবে সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। আমরা কিন্তু তখন এটা লিখতে পারবো যদি উল্টাই দেই। আবার আরেকটা বিষয়, এই যে 1 এ মিউ ডাব্লিউ লিখছি আমরা, এটাকেও কিন্তু আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি যে ডাব্লিউ মিউ এ। ব্যাপারটা একই রকমই হবে, সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ 1 এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ মিউ এ, এটাও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে? এই জিনিসটাও আমরা মাথায় রাখতে পারি। তো এই ক্যালকুলেশনগুলো আপনারা জাস্ট একটু মাথায় রাখবেন। তো মূলত যে বিষয়টা হলো, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক ইকুয়ালটা আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর। এই জিনিসটা আমরা মাথায় রাখবো মূলত। তো এখন এখানে কিন্তু আমরা জাস্ট দুইটা জায়গার প্রতিসরাঙ্ক দেখলাম, অর্থাৎ দুইটা মাধ্যমের ক্ষেত্রে, বায়ু আর পানির মধ্যে। কিন্তু এই ঘটনাটা কিন্তু আসলে অনেকগুলো মাধ্যমের ক্ষেত্রে হইতে পারে। অর্থাৎ একটা আলোকরশ্মি যদি প্রথমে বায়ু থেকে পানি মাধ্যমে গেল, পানি মাধ্যম থেকে কাচ মাধ্যমকে ভেদ করলো, তারপর সেটা আবার পুনরায় বায়ু মাধ্যমে গেল, যদি এত বড় ঘটনা ঘটে, তাহলে প্রতিসরাঙ্কটা কিরকম হবে সেটাও আমরা একটু দেখে নিব। তো এটা আপনারা চাইলেই উঠাই নিতে পারেন, আমি মুছে দেবো এখনই এটা।
মুজিবুর রহমান লিখেছেন আলোর প্রতিসরণের আগে যে ক্লাসগুলো হয়েছে এগুলো কোথায় পাবো ভাইয়া, একটু বললে উপকৃত হইতাম। আমাদের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, এবং ইউটিউব চ্যানেলের লিংক আপনারা পেজের মধ্যে আমাদের বিভিন্ন ক্লাসের উপরে দেওয়া থাকে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা মেসেজ করতে পারেন আমাদেরকে। আপনারা পেজে মেসেজ করলে আপনাদেরকে লিঙ্কগুলো জানায় দেওয়া হবে। তো ওকে, তারপরে হাসান মাহমুদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, ভোলা থেকে দেখছি, ধন্যবাদ ভাই, অনেক দূর থেকে দেখতেছে আমাদের ক্লাস। ওকে, তো এটা আপনারা তুলে নেবেন, আমি এটা মুছে দিচ্ছি। এখন যে কাজটা করব আমরা, এই প্রতিসরাঙ্কটা যদি বেশ কিছু মাধ্যমের ক্ষেত্রে হয়ে থাকে সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিব। ওকে, তো এটা বোঝার জন্য আমি একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে, আমি মনে করে ধরে নিলাম আমি যে এই উপরের অংশটা এটা হচ্ছে এয়ার, অর্থাৎ এটা এয়ার মাধ্যম, এবং এর মাঝখানে আমি এই জায়গাতে রাখলাম ওয়াটার, মাঝখানে আমি পানি রাখলাম, এটা হচ্ছে আমার ওয়াটার মাধ্যম, ঠিক আছে। তার নিচে আমি আরেকটা কাজ করি, এখানে আমি রাখলাম গ্লাস, এয়ার রাখলাম, ওয়াটার রাখলাম, গ্লাস রাখলাম। এখন এত বড় একটা ঘটনার ক্ষেত্রে এখন যদি একটা আলোক রশ্মি আসে উপর থেকে নিচে আপতিত হয়, আমি ধরে নিলাম এই জায়গা থেকে একটা আলোক রশ্মি আসে এখানে আপতিত হইল, তো এই ক্ষেত্রে কি হবে, আলোক রশ্মিটা কিন্তু যেহেতু হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এটা এয়ার এটা ওয়াটার, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আর আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন কি বলছি, অভিলম্বের দিকে সরে আসে। তো এখানে এই ঘটনার ক্ষেত্রে এটা যদি হয় আমার অভিলম্ব, এটা যদি হয় আমার অভিলম্ব, তাহলে এই আলোক রশ্মিটা কি করবে, অভিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ তার যাওয়ার কথা ছিল কোন দিকে, এদিকে, সেদিকে না যায়, সে সামান্য একটু সরে আসবে। তো সরে আসে আমি ধরে নিলাম এই জায়গাতে আবার আপতিত হলো। তো প্রথম ঘটনার ক্ষেত্রে কিন্তু এখানে আই কোণে আপতিত হলো, এবং আমি ধরে নিলাম আর কোণে প্রতিসরিত হলো, আর ওয়ান কোণে প্রতিসরিত হলো। হওয়ার পরে আলোক রশ্মিটা তো আবার যেতেই থাকবে, রাইট, যেতেই থাকতে থাকতে আবার পরের মাধ্যম অর্থাৎ ওয়াটার থেকে গ্লাসে যাওয়ার চেষ্টা করলো। তো এখানে যখন আবার আপতিত হলো তখন কি হবে, সেটা আবার প্রতিসরিত হবে। তো এবার আমি ধরে নিলাম এবারও কিন্তু আমাদের হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, কারণ ওয়াটার থেকে গ্লাস কিন্তু বেশি ঘন, তাহলে বলতে পারি যে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে আবার কি করবে, তার যাওয়ার কথা যদিও এদিকে, কিন্তু সে আরেকটু কাছে চেপে আসবে এবং এই জায়গাতে আসে আবার আপতিত হবে তারপরের মাধ্যমে। পরের নিচে কি আছে, আমাদের নিচে আছে এয়ার। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম আর1 কোণে সে কি হলো, আপতিত হলো, এবং আর2 কোণে প্রতিসরিত হলো, এবং আর2 কোণে প্রতিসরিত হওয়ার পর আবার সেটা এই জায়গাতে আসে আপতিত হবে, এবং এই জায়গাতে আপতিত হলে এখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে যদি বিবেচনা করি, এখন কিন্তু গ্লাস থেকে আবার এয়ারে যাচ্ছে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। আর ঘন মাধ্যম থেকে আলো যখন হালকা মাধ্যমে যায় তখন কি হয়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এই ক্ষেত্রে যদিও তার যাওয়ার কথা কিন্তু সোজা, রাইট, কিন্তু সে সোজা না যায়, সে অনেকটা দূরে সরে যাবে, অর্থাৎ এক্ষেত্রে এই কোণটা কিন্তু হবে আমাদের পূর্বের সেই আই কোণের সমান। তো প্রসেসটা আসলে অনেকের মাথায় কিন্তু উপর দিয়ে যেতে পারে, আমি যে কাজটা করছি খুব সিম্পল একটা কাজ করছি, অনেকেই বুঝতে তারপরে সমস্যা হতে পারে। আমি জাস্ট বলে দেই যে আমরা তিনটা মাধ্যম নিছি, উপরে এয়ার মাধ্যম আছে আমাদের, অর্থাৎ বাতাস বায়ু শুধুমাত্র, এই জায়গাতে আমরা পানি রাখছি, এই মাধ্যমটা হচ্ছে আমাদের পানি ওয়াটার, তার নিচের স্তরে আমরা গ্লাস রাখছি, ঠিক আছে, তার নিচের স্তরে গ্লাস বা কাঁচ রাখছি, এবং তার নিচে আবার আমাদের সেই এয়ার। তো এখন এই পুরাটাকে যদি একটা আলোক রশ্মি একসাথে ভেদ করতে থাকে তাহলে কি রকম প্রসেসগুলো ঘটবে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো প্রথমে কি হয়েছে, আলো কিন্তু এয়ার থেকে ওয়াটারে যাবে প্রথম ক্ষেত্রে, তো হালকা থেকে ঘনতে যাচ্ছে, তো হালকা থেকে যখন আলো ঘন মাধ্যমে যায় তখন অভিলম্ব দিকে কি হয়, সরে আসে। তো এই কাজটাই হয়েছে যে আলোটা যখন আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর তার যাওয়ার কথা ছিল এদিক থেকে, কিন্তু সে অভিলম্বের দিকে একটু সরে আসছে, এবং আমি বলছি আই কোণে আপতিত হয়েছে, আর1 কোণে প্রতিসরিত হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা কি জানি যে একান্তর কোণগুলো যেহেতু সমান, তো দ্বিতীয় ক্ষেত্রে আলোক রশ্মিটা যখন আবার আপতিত হয়েছে, এই আপতন কোণটাকে আমি সেম কোণ অর্থাৎ আর1 কোণই বলতে পারি। তো দ্বিতীয় ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, ওয়াটার থেকে গ্লাসে গেছে, অর্থাৎ এটা তো হালকা ঘন, এটা বেশি ঘন, তো ওভারঅল আমি বলতে পারি
যে হালকা থেকে ঘন মাধ্যমেই কিন্তু আবার যাচ্ছে। সো সেজন্য তার যাওয়ার কথা যদিও একদম সোজা এদিক থেকে, কিন্তু সেটা আবার অভিলম্বের দিকে চেপে আসে, R2 কোণে প্রতিসরিত হলো এবং আমাদের লাস্ট যে মাধ্যমটা সে মাধ্যমে আবার আপতিত হয়ে প্রতিসরিত হয়ে চলে গেল। তো এটাও আমাদের R2 হবে, কারণ একান্তর কোণগুলো সমান। তো এটা জাস্ট একটা প্রসেস দেখাইলাম আমি, যে একটা আলোক রশ্মি অনেকগুলো মাধ্যমকে ভেদ করলে কি রকম সিচুয়েশনটা হয় আমি জাস্ট সেটা দেখাইলাম। তো এখন প্রতিসরাঙ্ক কিন্তু আপনারা নির্ণয় করতে পারবেন, কারণ আপনারা জানেন যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের কিন্তু প্রতিসরাঙ্ক নির্ণয় হয়ে যাবে। তো তাহলে সেটা আমরা নির্ণয় করে ফেলি এই ঘটনার ক্ষেত্রে। প্রথম ঘটনার ক্ষেত্রে যদি লিখি, সেক্ষেত্রে এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক হবে, কারণ আলোক রশ্মি এয়ার থেকে ওয়াটারে গেছে, এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক। সূত্রটা কি জানি, সাইন আপতন কোণ। আপতন কোণ কত এখানে? আপতন কোণ হচ্ছে আই, তাহলে উপরে সাইন আই আর নিচে হবে আমাদের সাইন। প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ হচ্ছে R1, সাইন R1 লিখতে পারি আমরা। তো এটা প্রথম ক্ষেত্রে আমরা প্রতিসরাঙ্ক বের করলাম। এবার আমাদের দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে কি ঘটছে? ওয়াটার থেকে গ্লাসের মধ্যে গেছে, আলোক রশ্মিটা ওয়াটার থেকে গ্লাসের মধ্যে গেছে। তো তাহলে এবার আমি করব ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক। সেটা তাহলে কি হবে? একই সূত্র আমাদের, সাইন ইন্টু আপতন কোণ। আপতন কোণ কত এই ঘটনার ক্ষেত্রে? R1। প্রতিসরণ কোণ কত এই ঘটনার ক্ষেত্রে? R2। তাহলে আমি লিখতে পারি সাইন R2। এবার চলে যাব আমরা তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনায় কি ঘটছে? গ্লাস থেকে আবার এয়ারে চলে গেছে আলোক রশ্মিটা। তাহলে আমি লিখতে পারি গ্লাসের সাপেক্ষে এয়ারের প্রতিসরাঙ্ক। গ্লাসের সাপেক্ষে এয়ারের প্রতিসরাঙ্ক। এই ঘটনার ক্ষেত্রে আপতন কোণ কত? আপতন কোণ হচ্ছে R2। তাহলে আমি লিখতে পারি সাইন R2, আর প্রতিসরণ কোণ হচ্ছে এখানে আই, সাইন আই। তো তিনটা ঘটনা যেহেতু এখানে ঘটছে, আমাদের তিনটা ঘটনার ক্ষেত্রে আমাদের যে প্রতিসরাঙ্কগুলা সেগুলা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি একটা কাজ করি, এই প্রত্যেকটা ঘটনার প্রতিসরাঙ্কগুলোকে গুণ করে দেই তাহলে কি হবে সেটা একটু দেখে আসি। আমি যে কাজটা করব এখন, এগুলাকে গুণ করে দিব। তো প্রথমে এই পাশের গুলো গুণ করে দিলাম, ইকুয়াল টু এই পাশের গুলো গুণ করে দিলাম। তো এক পাশে যদি গুণ করে দেই তাহলে হবে আমাদের a মিউ w ইন্টু w মিউ z ইন্টু z মিউ a, এই জিনিসটা আমাদের আসবে। এবং এটা ইকুয়াল টু, আমরা যদি এই পাশের গুলো গুণ করে দিই তাহলে উপরে কত আছে আমাদের? উপরে আছে সাইন আই ডিভাইডেড বাই সাইন R1। ওকে, তারপরে এটার সাথে আমাদের গুণ হবে কত? দ্বিতীয়টা সাইন R1 ডিভাইডেড বাই সাইন R2 ইন্টু 3 নম্বরে কি আছে আমাদের? সাইন R2 ডিভাইডেড বাই সাইন আই। তো গুণ করে দিলে কিন্তু আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, সেটা সবাই বুঝতে পারছি। প্রথমে এই পাশের গুলো গুণ করছি এই পাশে, ইকুয়াল টু এই পাশের গুলো গুণ করছি এই পাশে। তো এখন এখানে সাইন আই আর সাইন আর কিন্তু আমাদের কাটা যাবে, কারণ ভাগ হিসাবে আছে এরা। আবার সাইন R1 আর সাইন R1ও কাটা যাচ্ছে, একইভাবে সাইন R2, এই পাশেও সাইন R2 কাটা যাচ্ছে। তো সবগুলা যখন কাটা যাচ্ছে তখন কিন্তু পুরোটা ইকুয়াল টু কত হবে? তাহলে পুরোটা ইকুয়াল টু হবে আমাদের 1। অর্থাৎ আমরা বলতে পারি ফাইনালি যে a মিউ w ইন্টু w মিউ z ইন্টু z মিউ a ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা এখন লিখতে পারি। তো এখানে আমরা যদি আরেকটা কাজ করি, শুধুমাত্র w মিউ z টাকে রেখে দেই, হ্যাঁ w মিউ z টাকে যদি রেখে দেই তাহলে কি হবে? ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখে আসি। তো সেটা করে আসি আমরা। তো w মিউ z কে আমি রেখে দিলাম, তাহলে এই দুইটা অংশ এই পাশে ভাগ হিসাবে চলে যাবে, ইকুয়ালের এই পাশে ভাগ হিসাবে চলে যাবে। তাহলে উপরে হবে 1, নিচে হবে a মিউ w ইন্টু z মিউ a। এই জিনিসটা কিন্তু আমার এই পাশে চলে আসবে। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করি আমরা। এখন একটা জিনিস কিন্তু আমরা একটু আগে যখন আলোচনা করছিলাম তখন আমরা জানছিলাম যে জি মিউ এ কে যদি আমরা এ মিউ জি লিখি তাহলে কি করতে হবে? 1 দ্বারা সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ সেটা উল্টে যায়।
তো এক্ষেত্রে এই কাজটা যদি আমি এখানে করি, অর্থাৎ আমি যদি এখানে লিখতে চাই ডাব্লিউ মিউ জি ইকুয়াল টু, উপরে যদি আমি 1 লিখি, এখানে আমি স্বাভাবিকভাবে আমার এ মিউ ডাব্লিউ লিখলাম, আর জি মিউ এটাকে আমি একটু কষ্ট করে উপরে 1 বাই এ মিউ জি লিখলাম, অর্থাৎ একটু জাস্ট এটাকে উল্টায় লিখলাম, এই জন্য আমরা 1 বাই এটা দিয়ে লিখতে হবে। তো এটাকে আরেকবার যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের লাস্ট ক্যালকুলেশন, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ডাব্লিউ মিউ জি ইকুয়াল টু, নিচে হবে আমাদের এ মিউ ডাব্লিউ আর উপরে হবে এ মিউ জি। তো আসলে এতগুলো যে আলোচনা করলাম, এই প্রত্যেকটা আলোচনার একটাই উদ্দেশ্য আমাদের এই লাইনটা নিয়ে আসা, অর্থাৎ এই লাইনটা আমরা আমাদের মনে রাখতে হবে। আসলে এতগুলো আলোচনা, এই সব কিছু এগুলো কিন্তু আপনাদের এক্সামে আসবে না। এক্সামের ক্ষেত্রে আপনাদের যেই সূত্রটা মূলত দরকার পড়বে সেটা হচ্ছে এই সূত্রটা। তো এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য ছিল এতগুলো আলোচনা করার। প্রসেসটা অনেক লেন্দি একটা প্রসেস। যদি কারো বুঝতে একটু হইলেও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা আমি দরকার হয় আরেকবার আলোচনা করব। আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে, তো যদি কারো বুঝতে কোনো রকম সমস্যা থাকে এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, কারো সমস্যা হয়নি এ পর্যন্ত, কেউ লিখে নাই। বুঝতে পারছি ভাইয়া, ওকে। মুবাসসিরা আক্তার সুমাইয়া লিখেছে, ধন্যবাদ আপু। তো আমরা তাহলে এখন এই প্রসেসটা আসলে কেউ যদি, তারপরেও আমি বলে রাখি একটা কথা, কারো যদি এখনো বুঝতে খুব বেশি সমস্যা হয়েও থাকে, একটু সমস্যা হয়েও থাকে, কোনো ব্যাপার না। আমাদের কিন্তু মূলত এই জিনিসটা আমাদের লাগবে। তো এটাকে একটা টেকনিকেও আপনারা মনে রাখতে পারেন। আমরা একটা টেকনিকের ব্যাপারে যাই। এই সূত্রটা যখন আমি ডাব্লিউ মিউ জি লিখেছি, তখন দেখেন এটা কিন্তু ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, রাইট? তো এক্ষেত্রে আমি যেটা করব কি, যেটা পিছনে আছে গ্লাসের প্রতিসরাঙ্ক থেকে ভাগ দিব ওয়াটারের প্রতিসরাঙ্ক, যেটা অবশ্যই বায়ুর সাপেক্ষে হইতে হবে। তো এই কাজটা কিন্তু আমরা করে নিতে পারবো, যে পরেরটা উপরে আর আগেরটা হবে নিচে। যদি এভাবেও কেউ মনে রাখতে চান তাও মনে রাখতে পারেন। তো এটা আপনারা অবশ্যই তুলে নেবেন, আর তুলে নিয়ে একটু প্র্যাকটিস করলে এটা আপনাদের আরো অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটা তুলে নেবেন, আমি এটা মুছে দিব এখনই। তো যেহেতু প্রতিসরাঙ্ক নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, আমরা যদি এখন দুই একটা ম্যাথ সলভ করি এটা নিয়ে, এই টপিকটা নিয়ে যদি দুই একটা ম্যাথ সলভ করি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি মুছে দিচ্ছি। আর আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে একটা কাজ করব, সে কাজটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা টপিক করার পরে সেই টপিক রিলেটেড যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমরা দুই একটা প্র্যাকটিস করে নিব। তাহলে বিষয়টা অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। অর্থাৎ আমরা প্রথমে টপিকটা ক্লিয়ার করব, টপিক ক্লিয়ার করার পরে টপিক রিলেটেড ম্যাথ করে ফেলবো, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমি আপনাদের ম্যাথ করানো শুরু করব। তো প্রথমে যেহেতু এই অধ্যায়ে আমরা সবাই বিগিনার, তো আমরা খুব সহজ একটা ম্যাথ দিয়েই শুরু করি। সেই ম্যাথটা করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো ম্যাথটাতে বলা হয়েছে, আমি শাহজাহান তপন বইয়ের উদাহরণের 1 নম্বর ম্যাথটা পড়ে শোনাচ্ছি, আপনারা শুনে নেবেন। আর আমার কথা থেকে ম্যাথটা খাতায় তুলেও নিতে পারেন আপনারা চাইলে। তো আমি জাস্ট ম্যাথটা পড়ে শোনাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন এবং ডাটাগুলো পাশে লিখে দিয়ে আমি ম্যাথটা সলভ করব। প্রথমে বলা হয়েছে যে আলোকরশ্মি বায়ু থেকে বেনজিনে 30 ডিগ্রি কোণে আপতিত হলে কত কোণে প্রতিসরিত হবে। বেনজিনের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। তো ব্যাপারটাকে আমি যদি চিত্রের মাধ্যমে করি তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। এখানে বলা হয়েছে যে আলোকরশ্মি, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে দুইটা মাধ্যমের জন্য আমি লিখে নিলাম। বলা হয়েছে আলোকরশ্মি বায়ু থেকে বেনজিনে, তো উপরে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার বায়ু, নিচে হচ্ছে আমার বেনজিন, নিচে বেনজিন, উপরে বায়ু নিচে বেনজিন। আলোকরশ্মি বায়ু থেকে বেনজিনে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, তো একটা আলোকরশ্মি আমি ধরে নিলাম এখান থেকে আসে এই জায়গাতে আপতিত হলো, এবং যেহেতু বেনজিনটা ঘন হবে আর বায়ুটা কি হচ্ছে আমাদের হালকা হবে, সুতরাং একটু অবিলম্বের দিকে চেপে আসবে। ঠিক আছে, সো এটা আমরা পাইলাম। এটা হচ্ছে আমাদের আপতন কোণ, আর এটা হচ্ছে আমাদের কি জানি আমরা প্রতিসরণ কোণ। বলা হয়েছে আলোকরশ্মি বায়ু থেকে বেনজিনে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, বলে দেওয়া হয়েছে যে আপতন কোণের মানটা হচ্ছে
30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে আপতিত হলে কত ডিগ্রি কোণে প্রতিসরিত হবে, অর্থাৎ আর এর মানটা আমাদেরকে বের করা লাগবে। এবং বলে দিছে যে বেনজিনের প্রতিসারাঙ্ক 1.5, অর্থাৎ আমি বলতে পারি যে আমার বায়ুর সাপেক্ষে, যেহেতু বেনজিন তাহলে বি লিখলাম, বায়ুর সাপেক্ষে বেনজিনের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.5, এইটা বলে দেওয়া আছে। এই ম্যাথটা আমাকে সলভ করা লাগবে। খুবই সিম্পল একটা ম্যাথ। কিভাবে খুবই সিম্পল একটা ম্যাথ? কারণ আমরা তো প্রতিসরাঙ্কের সূত্র থেকে জানি, সেখান থেকে আমরা লিখতেই পারি যে এ মিউ বি ইজ ইকুয়াল টু, অর্থাৎ প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সাইন আই, সাইন ইন্টু আপতন কোণ ডিভাইডেড বাই সাইন আর, রাইট? তো এই যে এ মিউ বি অর্থাৎ এ মিউ বি এর মান কিন্তু দেওয়া আছে 1.5 বেনজিনের প্রতিসরাঙ্ক। তো বেনজিনের প্রতিসরাঙ্কটা আমি লিখে ফেলি 1.5 ইকুয়াল টু সাইন আই। তো সাইন আই এর মানও অলরেডি আমাদের দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তাহলে বের করতে হবে কি, শুধুমাত্র আর এর মানটা বের করা লাগবে। তো এই পুরা সমীকরণের মধ্যে কিন্তু আর ছাড়া কোনো অজানা মান নাই। তাহলে কিন্তু আমি ডিরেক্টলি এই আর এর মানটা এখান থেকে বের করে নিতে পারি। তো এটাকে যদি আমি ক্যালকুলেটরে সলভ ফাংশন ইউজ করি তাও হবে, অথবা আপনারা যদি ক্যালকুলেট করে করতে চান তাও করতে পারবেন। তো সেটা করলে আমাদের আর এর মানটা সরাসরি চলে আসবে, সেটা হচ্ছে 19.47 ডিগ্রি হয়ে গেল। এই হচ্ছে আমাদের ম্যাথের সমাধান। খুবই সিম্পল একটা ম্যাথ, যেটা আমরা আলোর প্রতিসরাঙ্ক এটা ব্যবহার করে করছি। খুবই সিম্পল, কিন্তু আমরা আমাদের বোঝার জন্য এই কনসেপ্টটা যেহেতু আরো একটু ডিপলি আলোচনা করছি, আমরা বোঝার জন্য আমরা আরো একটি ম্যাথ সলভ করব এই টপিক থেকেই। তো এটা আপনারা একটু তুলে নেবেন। ওকে, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া একদম শেষের লাইনটা কিভাবে হলো বুঝি নাই। আচ্ছা, আপনি কমেন্ট করতে একটু লেট করে ফেলছেন, আমি এটা মুছে দিছি, সমস্যা নেই, সেটা নিয়ে আমি আরেকবার আলোচনা করে নিব। সাইমন রায়হান সর্দার লিখেছে, স্যার আমাদের ফিজিক্সের প্রতিফলন এর আর কোনো ম্যাথ কি করাবেন না, নাকি আমরা তপন স্যারের বই থেকে নিজেরা প্র্যাকটিস করব? অবশ্যই আপনারা তপন স্যারের বই থেকে প্র্যাকটিস করবেন, কারণ একটা অধ্যায়ে অনেকগুলো ম্যাথ থাকে। আমি আপনাদের ক্ষেত্রে যে বেসিকগুলো আলোচনা করছি, তো সেখান থেকে যদি আপনি লক্ষ্য করেন, সেখানে কিন্তু অনেকগুলো টপিক করানো হয়েছিল। তো এতগুলো টপিক আপনি যদি টপিকগুলো বুঝে থাকেন, তো ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা বেশি ঝামেলা হবে না। আপনি চেষ্টা করেন ম্যাথগুলো, যদি কোনো ম্যাথে আটকায় থাকেন তাহলে অবশ্যই সেগুলো আপনারা গ্রুপেও জানাইতে পারেন, আমরা চেষ্টা করবো সেই ম্যাথগুলো সলভ করে দেওয়ার। ওকে, তো আমি তাহলে এরপরে একটা ম্যাথ করে আসি, এটা আমি মুছে দিচ্ছি। এটা আমাদের 1 নম্বর ম্যাথ ছিল, উদাহরণের ম্যাথ। ওকে, এবার আমরা যে ম্যাথটা সলভ করব সেটা আমরা দেখে আসি। 3 নম্বর ম্যাথটা উদাহরণের, এই ম্যাথটা সলভ করব, কারণ এই সূত্রটাও আমরা শিখেছি। আর যারা শেষের লাইনটা বুঝে নাই, একটু আগেও কমেন্ট করছেন, শেষের লাইনটা রিলেটেড ম্যাথ, সো আমি এর পাশাপাশি সে বিষয়টা ক্লিয়ার করতেছি, একটু দেখেন। 3 নম্বর ম্যাথে বলা হয়েছে পানি ও কাচের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 ও 3/2। অর্থাৎ এখানে যেটা বলছে আমি আলাদাভাবে লিখে দিচ্ছি। এখানে বলছে যে পানির প্রতিসারাঙ্ক এটা দেওয়া আছে, পানির প্রতিসারাঙ্ক। তো এখন কথা হচ্ছে পানির প্রতিসারাঙ্ককে যদি আমরা প্রতীকের মাধ্যমে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? সেটাকে লিখতে পারি এ মিউ ডাব্লিউ। এ মিউ ডাব্লিউ কেন লিখলাম? কারণ এই যে এটা কিন্তু বায়ুর সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক, রাইট? তো যে কোনো কিছুর প্রতিসারাঙ্ক বললে আমাদেরকে ধরে নিতে হবে যে সেটা বায়ুর সাপেক্ষে। এজন্য পানির প্রতিসারাঙ্ক নির্ণয় করতেছি, কিন্তু সেটাকে আমরা ধরে নিব এয়ার এর সাপেক্ষে। তো বায়ুর সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক দেওয়া আছে 4/3। এবং আবার বলা হয়েছে কাচের প্রতিসারাঙ্ক এখানে দেওয়া আছে, কাচেরও পরম প্রতিসারাঙ্ক। তাহলে কাচের প্রতিসারাঙ্ক, এটা এবার দেখবো আমরা। কাচের প্রতিসারাঙ্ক কাচের প্রতিসারাঙ্ক দেওয়া আছে, সেটাও তাহলে আমরা লিখতে পারবো এ মিউ গ্লাস, অর্থাৎ জি লিখতে পারি, এবং সেটা দেওয়া আছে 3/2। এবার জিজ্ঞাসা করছে পানির সাপেক্ষে
কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করো, অর্থাৎ আমাদেরকে বের করে দেখাইতে হবে কি, আমরা আরেকটু পড়ে নিই। পানি ও কাচের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 লিখছি আমরা, ঠিক আছে, এবং 3/2। এবার আমাদেরকে দেখাইতে হবে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করে দেখাও। পানির সাপেক্ষে কাচের, অর্থাৎ আমাদেরকে দেখাইতে হবে ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক কত, সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। তো প্রশ্নটা আশা করি বুঝতে পারছেন। খুব সিম্পলি যদি মনে করেন তাও মনে করতে পারেন যে আমাদেরকে MUW অর্থাৎ পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, MUG গ্লাসের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আমাকে জাস্ট বের করতে হবে WMUG অর্থাৎ পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। তো এমন যদি কখনো এমন ঘটনা আসে তাহলে লাস্টের লাইনটা যারা বুঝে নাই তাদের ক্ষেত্রে আমি আবার বলে দেই, যখন এরকম ভাবে আমাদেরকে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলবে অর্থাৎ WMUG নির্ণয় করবেন, তখন আপনারা একটা ট্রিক অবলম্বন করতে পারেন। যারা ওই পুরো প্রতিপাদনটা বুঝতে পারেন নাই তাদের ক্ষেত্রে এটা বলতেছি যে যেটা পরে আছে অর্থাৎ জি, সেটাকে আমরা বায়ুর সাপেক্ষে লিখব অর্থাৎ MUG, আর যেটা আগে আছে অর্থাৎ W সেটাকে আমরা বায়ুর সাপেক্ষে লিখব নিচে MUW। তো এই হচ্ছে আমাদের সূত্র, যেটা আমাদের লাস্ট লাইনে ছিল। তো এই সূত্রটা কিভাবে আসছে সেটা কিন্তু আমরা আলোচনা করে ফেলছি একটু আগে, সো সেটা জায়গাটাতেও কোনো ডাউট নাই আমাদের। তো সেই কাজটা করতে পারি। এখন দেখি তো এখানে আমাদেরকে বের করতে হবে WMUG, রাইট? এখন MUG এর মান কি আমি জানি? হ্যাঁ, MUG এর মান আমি জানি, সেটা হচ্ছে আমার 3/2। তারপরে কি থাকে আমাদের MUW, MUW এর মান কি আমি জানি? হ্যাঁ, সেটাও এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 4/3। তো পুরোটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে 9/8, অর্থাৎ এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পাবো আমরা 9/8 অ্যান্সার। তো ম্যাথগুলো কিন্তু খুবই ইজি যদি আপনি টপিকটা বুঝতে পারেন। তো ম্যাথগুলো কোনো জটিল কোনো বিষয় না, সো খুবই সিম্পলি করা যায়। তো এটা আপনারা তুলে নেবেন এই ম্যাথটা, এবং আমরা আমাদের যে পরবর্তী টপিক সেই টপিকের মধ্যে আমরা এবার চলে যাব। তার মধ্যে আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। ওকে, বিপ্লব হোসেন ভাই লিখেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। বিপ্লব হোসেন লিখেছেন এই বইটা কি যথেষ্ট অ্যাডমিশনের জন্য? প্লিজ রিপ্লাই। হ্যাঁ, এই বইটা আমাদের অ্যাডমিশনের জন্য একদিক থেকে বলতে গেলে যথেষ্ট, কারণ আমাদের ডুয়েট অ্যাডমিশনে যদি আপনি কোয়েশ্চেন ব্যাংকটা ফলো করেন আপনি দেখবেন যে 4টা ম্যাথের মধ্যে বা 6টা ম্যাথের মধ্যে আপনাদের 3টা বা 5টা ম্যাথই কিন্তু চলে আসে এই বই থেকে। তাহলে একটা ম্যাথ যে আসে না সেটা তাহলে কোনটা? সেটাও তপনেরই কনসেপ্টের উপরেই ডিপেন্ড করে, তবে একটু হয়তো বা বানায় দেয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় যে একদম হুবহু তপন থেকেই কমন পাওয়া যায়। তো যেহেতু আপনি 4টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথই আপনি তপন থেকে পাচ্ছেন, তো অবশ্যই আপনি তপনটাই করবেন। আর লাস্ট বারের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের সম্ভবত আমাদের 6টা ম্যাথ আসছিল ফিজিক্সের, 6টা ম্যাথই ছিল তপন থেকে। তো এই জিনিসটা কিন্তু অনেক আপনাদের ক্ষেত্রে অনেক একটা ভালো একটা নিউজ যে আপনারা শুধুমাত্র তপন বইটা পড়লেই আপনাদের অ্যাডমিশনের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে আপাতত। তবে রিস্ক যেহেতু আমরা রাখবো না, অবশ্যই আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করব, বিভিন্ন বোর্ড প্রশ্ন যেমন ডুয়েট প্রশ্ন ব্যাংক থেকে। তো সেটা আপনাদের এখন করতে হবে না, এখন যেহেতু আপনারা সেটা গাজীপুরে আসেন নাই, আপাতত আপনারা তপন বই থেকেই পড়াশোনা করবেন। যখন আপনি গাজীপুরে আসবেন আপনার কনসেপ্টটা আরো স্ট্রং হবে, তখন আপনি বোর্ড প্রশ্নে যাবেন, এবং বোর্ড প্রশ্নে কোনো রকম ঝামেলা হলে আমরা আপনাদের তখন সার্বিকভাবে সহযোগিতাও করতে পারবো। কিন্তু এখন যদি আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়ে যান তাহলে কিন্তু আপনি সেভাবে হেল্প নাও পেতে পারেন, কারণ আপনি এখনো গাজীপুরে নেই। তো এজন্যই আপাতত আপনারা তপন বইটাই পড়বেন, এবং এখানে আসার পরে আমাদের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হলে আমরা অন্যান্য অর্থাৎ আমাদের বোর্ড প্রশ্নগুলোর মধ্যে আমরা যাব। তো আপনারা এটা তুলে নেবেন, আমি এটা মুছে দিচ্ছি। তো এখন অনেকের মাথায় আসতে পারে যে প্রতিসরাঙ্ক কি তাহলে শেষ হয়ে গেল? না, প্রতিসরাঙ্ক আমাদের শেষ হয়নি। প্রতিসরাঙ্ক জাস্ট একটা নিয়ম আমরা দেখলাম, অর্থাৎ একভাবে বের করার নিয়ম আমরা আলোচনা করলাম, কিন্তু প্রতিসরাঙ্ক কিন্তু আরো বেশ কিছু নিয়মে বের করা যায়। আরো বেশ কিছু নিয়মে বলতে যেমন আলোর বেগের মাধ্যমেও আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি, আলোর বেগের মাধ্যমে। তো সেটা আবার কিভাবে একটু দেখে আসি। আমি এখানে লিখে দেই
যে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আলোর বেগের মাধ্যমে, এবার আমরা শিখবো আলোর বেগের মাধ্যমে কিভাবে প্রতিসারাঙ্ক বের করা যায়। তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, প্রতিসারাঙ্ক বলতে আমরা যেটা বুঝতেছি যে এক মাধ্যমের আলোর বেগের থেকে অন্য একটা মাধ্যমের আলোর বেগ আসলে কত গুণ বেশি, এই জিনিসটাকেও আমরা প্রতিসারাঙ্ক বলতে পারি। অর্থাৎ আপনি যদি শূন্য মাধ্যমের কথাও কল্পনা করতে পারেন যে শূন্য মাধ্যমের থেকে পানির মধ্যে আলোর বেগটা কত বেশি, কত গুণ বেশি, সেই জিনিসটা যদি আপনি লিখেন সেটাকেও আপনি বলতে পারবেন পানির প্রতিসারাঙ্ক। ঠিক আছে, তো তাহলে আলোর বেগের মাধ্যমে যদি প্রতিসারাঙ্ক বের করি তো সূত্রটার রূপটা হবে এরকমটা, যে আমরা লিখতে পারবো মিউ, যদি আমি বায়ুর সাপেক্ষে পানির কথা বলি তাহলে উপরে হবে বায়ুতে আলোর বেগ, নিচে হবে পানিতে আলোর বেগ। এই দুইটা জিনিস যদি আমি অনুপাত করি তাও আমি প্রতিসারাঙ্ক পাবো। এটা আরেকটা সহজ মাধ্যম আমাদের। উপরে তাহলে আমি বায়ুতে আলোর বেগ, অর্থাৎ আমি লিখতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা আমি উপরে লিখতে পারি। আর যেহেতু কার মানে আলোর বেগের সাথে তুলনা করব পানির সাথে, কারণ আমি পানির প্রতিসারাঙ্ক নির্ণয় করতেছি, তাহলে আমি নিচে লিখব পানিতে, অথবা পানি যদি না হয় অন্য কিছুও তো হইতে পারে। আমরা ডিরেক্টলি একটা কাজ করে ফেলি এখানে, যে অপর মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগের সাথে অপর অন্য একটা মাধ্যমের আলোর বেগ, অন্য মাধ্যমের আলোর বেগ, এটাও আমরা বলতে পারি। তো এখানে ডিনোট করতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগটাকে আমরা চাইলে C0 দিয়ে ডিনোট করতে পারি, আর অন্য মাধ্যমের আলোর বেগটাকে আমি আপাতত CW, আপনারা চাইলে CG বা যা ইচ্ছা সেটাই লিখতে পারেন। যেহেতু আমি ওয়াটারের সাথে তুলনা করছি তাই আমি CW লিখছি। তো এভাবেও কিন্তু আমরা যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করতে পারি শুধুমাত্র আলোর বেগ দিয়ে। বুঝতে পারছেন, খুবই সিম্পল কিন্তু এটা। তো আলোর বেগ জানা থাকলে যেহেতু প্রতিসারাঙ্ক বের করা যায়, সেটার একটা প্রমাণ আমরা একটা ম্যাথ করে দেখে আসি। খুবই সিম্পল, যে কাজটা করব আমি এই ছোট্ট জায়গার মধ্যে একটা ম্যাথ করব। ম্যাথের প্রশ্নটা লিখে ফেলি। ম্যাথে বলা হয়েছে যে আমাদের বলা হয়েছে পানির প্রতিসারাঙ্ক 4/3 হলে, পানির প্রতিসারাঙ্ক আমাদেরকে দেওয়া আছে। খেয়াল করি পানির প্রতিসারাঙ্ক মানে আমি তাহলে কিভাবে লিখব, যেহেতু শুধু বলছে পানির প্রতিসারাঙ্ক, তাহলে আমি লিখব AμW, অর্থাৎ বায়ুর সাপেক্ষে সেটাকে আমি ধরে নিব। বায়ুর সাপেক্ষে ওয়াটারের প্রতিসারাঙ্ক দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে 4/3। ওকে, তারপরে বলা হয়েছে পানিতে আলোর বেগ নির্ণয় করো, পানিতে আলোর বেগ নির্ণয় করো, অর্থাৎ কি আমাকে বের করতে হবে CW বের করা লাগবে। এবং এখানে বলে দিছে শূন্য স্থানে আলোর বেগ, অর্থাৎ শূন্য মাধ্যমে C0, সেটার মান দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখন এই মানটা যদি নাও দেওয়া থাকতো তাতেও কোনো কিন্তু সমস্যা হইতো না, কারণ আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ জানি সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই তিনটা ডাটা দেওয়া আছে, আমাকে জাস্ট যে কাজটা করতে হবে সেই কাজটা হলো কি, আমাকে CW বের করা লাগবে। তো আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি আলোর বেগ নির্ণয়ের, যে AμW আমরা কি জানি, AμW জানি শূন্য মাধ্যমে আলোর বেগ ভাগ অপর মাধ্যমের আলোর বেগ। তো প্রতিসারাঙ্ক তো অলরেডি দেওয়াই আছে কত, 4/3 শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটাও আমরা জানি 3 × 10⁸। এবং তাহলে কিন্তু এখন ক্যালকুলেট করলে সরাসরি আমরা আমাদের কি পানির মধ্যে যে আলোর বেগটা আছে সেটা পেয়ে যাব। আর এটা ক্যালকুলেট করলে আপনারা পাবেন 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। খুবই সিম্পল ম্যাথ আমরা দেখতেছি। তো এই টপিকগুলো থেকে কিন্তু ম্যাথগুলো খুবই সহজ। জাস্ট প্রতিসারাঙ্ক বের করার আমরা এখন পর্যন্ত দুইটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে আপতন কোণ আর প্রতিসরণ কোণকে কাজে লাগায় আমরা কিন্তু বের করতে পারবো আলোর প্রতিসারাঙ্কটা। আবার আমরা চাইলে আলোর বেগ এবং অন্য কোনো মাধ্যমের বেগ, এই দুই বেগের মধ্যে যদি আমরা তুলনা করি তাও কিন্তু আমি নির্ণয় করতে পারবো কি আমার প্রতিসারাঙ্ক। তো দুইটা নিয়ম আমার জানা শেষ হয়ে গেল। এখন আমরা এই প্রতিসারাঙ্ক নির্ণয় করার আরেকটা নতুন নিয়ম শিখব। তো সেটা শেখার আগে আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। আমাদের মধ্যে এখন পর্যন্ত অনেকেই সংযুক্ত আছে, ধন্যবাদ।
যারা সংযুক্ত আছে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের ক্লাসের মধ্যে যারা যারা সংযুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা সংযুক্ত আছেন। আমরাও দেখতে চাই কে কে আমাদের সাথে সংযুক্ত আছে এবং কোথা থেকে সংযুক্ত আছেন সেটা জানাবেন। এবং আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনাদের যদি ডুয়েট সম্পর্কে কোনো কিছু জানার থাকে, কারণ অনেকেই কিন্তু এখনো যেহেতু ডিপ্লোমাতে আছি আমরা, ডুয়েট সম্পর্কে কিন্তু অনেকের ধারণা নাই বা অনেক কিছুই জানার থাকে, জানতে পারেন না। তো ক্লাসের মধ্যে অবশ্যই কমেন্ট করে এটাও জানতে চাইতে পারেন যে আপনার ডুয়েট সম্পর্কে কিছু জানা লাগবে কিনা। আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার, যে ডুয়েট সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে। শান্তনা আক্তার রিঞ্জু লিখেছে, ভাইয়া ম্যাথের প্রশ্নটা একবার ভালো মতো পড়েন, তাহলে আমাদের যাদের কাছে বই নেই তাদের ম্যাথটা নোট করতে সুবিধা হবে। ওকে, আমি প্রশ্নটা আরেকবার পড়ে নিব। দিনাজপুর পলিটেকনিক থেকে আছে গোলাম মুস্তফা এবং সাতক্ষীরা থেকেও আছে একজন, অনেক জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত আছে। তো যারা সংযুক্ত আছে ধন্যবাদ সবাইকে। ম্যাথের প্রশ্নটা ছিল খুবই সিম্পল একটা প্রশ্ন, আমি ডাটার মধ্যেই সেই জিনিসটা লিখে দিছি। যে এখানে বলা হয়েছে পানির প্রতিসারাঙ্ক 4/3 হলে পানিতে আলোর বেগ নির্ণয় করো। পানির প্রতিসারাঙ্ক 4/3 হলে পানিতে আলোর বেগ নির্ণয় করো, এবং বলা হয়েছে শূন্য স্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা দেওয়া আছে। তো এই কাজটাই আমরা এখানে করছি। ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ, আপনারা তুলে নেবেন প্রশ্নটা। আমরা তাহলে আমাদের পরবর্তী টপিকের মধ্যে চলে যাব। আমি এটা মুছে দিচ্ছি। তো ডুয়েট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আলোর বেগের মাধ্যমে সেটা আমরা দেখে ফেলছি। এবার প্রতিসারাঙ্ক আমরা নির্ণয় করব প্রকৃত ও আপাত দূরত্বের মাধ্যমে। নতুন একটা নিয়ম, এটাও লিখে ফেলি আমরা। প্রকৃত ও আপাত দূরত্বের মাধ্যমে। তো সেটা কিভাবে, এটা আমরা একটু দেখে আসি। যে আমি বোঝার জন্য একটা কাজ করতে পারি। আমি মনে করি যে আমার কাছে একটা বালতি আছে, এটা হচ্ছে আমার একটা বালতি। তো এখন এখানে যদি একটা কয়েন আমি ফেলে দেই, এই বালতিটা পানি দিয়ে পূর্ণ আছে, আমি ধরে নিলাম পানি দিয়ে পূর্ণ। এই বালতির মধ্যে যদি একটা কয়েন আমি একদম নিচে জায়গাটাতে ফেলে দেই, ধরলাম এখানে একটা কয়েন আছে, এটা হচ্ছে আমার কয়েন। তো আমি আমার ইনফরমেশন থেকে আরো বলে দিলাম যে এই পুরা দূরত্বটা, বালতির যে গভীরতা, সেটা আমি বোঝার জন্য মনে করলাম 30 মিটার। ওকে, এখন এই কয়েনটা পানিপূর্ণ একটা বালতির মধ্যে যখন আমি একটা কয়েন ফেলে দিব, উপর থেকে যদি আমি সেই কয়েনটাকে দেখি, সেটা কি আসলে একদম নিচে দেখা যায় নাকি একটু ব্যতিক্রম থাকে আমাদের দেখার মধ্যে? তো আপনারা যারা এই কাজটা অনেকেই কিন্তু করছেন, আগেও করছেন, পূর্বেও। তো তখন যেটা হয় যে বালতির মধ্যে একটা কয়েন ফেলে দিলে কয়েনটাকে একটু উপরে আছে বলে মনে হয়, আসলে কিন্তু উপরে থাকে না। বাট পানির উপর থেকে তাকাইলে মনে হয় কি একটু কয়েনটা উপরে আছে। এই জায়গাগুলোর মধ্যে কোথাও একটা দেখা যায় এই কয়েনটাকে। তো এটাই হলো মজার বিষয় যে আমরা কিন্তু অনেকে জানি না এই যে উপরে দেখা যায় কয়েনটা, এই কয়েনটা উপরে দেখা যাওয়ার কারণটা কি? এর কারণটাই হলো পানির প্রতিসরাঙ্ক, অর্থাৎ পানিটার মধ্যে একটু ঘন, মাধ্যমটা একটু ঘন থাকার কারণে তার মধ্যে একটা প্রতিসরাঙ্ক বিরাজ করে। আর এজন্যই আমরা যখন হালকা মাধ্যম থেকে দেখতে যাই তখন সেটাকে একটু উপরে দেখা যায়। তো প্রথমে আমরা যদি এখন ম্যাথমেটিক্যালি বিবেচনা করি, প্রথমে কিন্তু দেখা যাচ্ছে কতটুকু, 30 মিটার গভীরে। কিন্তু আমরা যখন পরে উপর থেকে নিচে তাকাইলাম, রাখছি 30 মিটার গভীরে, কিন্তু উপর থেকে তাকানোর পরে আমরা মনে করলাম যে এটা দেখতে দেখা গেল 20 মিটার গভীরে। অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে কয়েনটা আসলেই আছে 30 মিটার গভীরে, কিন্তু আমরা যখন উপর থেকে তাকাচ্ছি অনেক উপরে মনে হচ্ছে, তো আমি ধরে নিলাম সেটা 20 মিটার গভীরে মনে হচ্ছে। তো এই ডাটাগুলো যদি আমি জানি তাহলে কিন্তু পানির প্রতিসারাঙ্ক নির্ণয় করতে পারবো। কিভাবে? কারণ এখানে আমরা যদি এগুলো মানগুলো একটু সুন্দরভাবে লিখি, যে একদম পুরো দূরত্বটা, একদম পুরা যে দূরত্বটাকে, সেটাকে আমরা চাইলে ইউ দিয়ে ডিনোট করতে পারি এবং এটাকে আমরা বলতে পারি প্রকৃত দূরত্ব। এটা আমাদের প্রকৃত দূরত্ব।
যেহেতু এটা একদম এক্সাক্ট দূরত্ব সেজন্য এটাকে আমরা লিখছি প্রকৃত দূরত্ব। আর যেটা 20 মিটার লিখছি আমরা, 20 মিটারটাকে আমরা চাইলে ভি দিয়ে ডিনোট করতে পারি। এখানে এই ভিটা হচ্ছে আমার মনে হয় দূরত্ব, অর্থাৎ যেটা বাস্তবে কিন্তু এক্সিস্ট করে না, আমাদের জাস্ট মনে হচ্ছে এই দূরত্বটা। তো এটা হচ্ছে আমাদের মনে হয় দূরত্ব, অথবা আমরা বলতে পারি এটাকে আপাত দূরত্ব। এটাকে বলতে পারি আপাত দূরত্ব। তাহলে ইউ হচ্ছে প্রকৃত দূরত্ব আর এই ভি হচ্ছে আমাদের আপাত দূরত্ব। তো প্রকৃত দূরত্ব থেকে আপাত দূরত্ব যদি আমরা ভাগ করে দেই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাও আমাদের প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক নির্ণয় করার কিন্তু আমরা আরেকটা নতুন নিয়ম জানলাম। তাহলে প্রতিসরাঙ্কের সূত্রটা আমি লিখতে পারি যে আমাদের মিউ, অবশ্যই যেহেতু বায়ু থেকে পানির মধ্যে দেখতেছি তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্কটা হবে প্রকৃত দূরত্ব, প্রকৃত দূরত্ব যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করছি, ভাগ আপাত দূরত্ব, আপাত দূরত্ব যেটাকে আমরা বলতে পারি ভি। ঠিক আছে, প্রকৃত দূরত্ব ভাগ আপাত দূরত্ব। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু আমাদের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারবো যদি খালি প্রকৃত দূরত্ব আর আপাত দূরত্ব জানতে পারি। তো এই রিলেটেড একটা ম্যাথ করলে বিষয়টা কিন্তু আমাদের কাছে আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা একটা ম্যাথও সলভ করে আসব। এখানে 30 মিটার আর 20 মিটার জাস্ট আমি বোঝার জন্য ধরে নিয়েছিলাম। তো এই রিলেটেড আমরা এখন একটা ম্যাথ করব, ম্যাথ করে দেখব যে আসলে হয় কিনা। তো তার আগে একটু কমেন্ট করে নিই আপনাদের আমি। আমাদের সাথে সংযুক্ত আছেন মুবাসির আক্তার সুমাইয়া, টাঙ্গাইল পলিটেকনিক থেকে, ধন্যবাদ। প্রণয় লিখেছেন, ভাইয়া যাদের নাসা বা ফেসবুক, গুগল, অ্যামাজনে জব করার ইচ্ছা আছে তারা কি শুধু বিএসসি করলেই ওই সবে অ্যাপ্লাই করতে পারে নাকি আরো কিছু করতে হবে? যে এটার জন্য যে আসলে আপনাদের যে রোড ম্যাপটা আছে, যে আপনি যেই সেক্টরে জব করতে যান সেই সেক্টরের কিন্তু একটা রোড ম্যাপ থাকে। তো আপনারা চাইলে ইউটিউবে সেই রোড ম্যাপটাও দেখে নিতে পারেন। আর এক্ষেত্রে বিএসসি করলেই শুধুমাত্র, অবশ্যই বিএসসি থেকে আমাদের অনেক ভাই আছে যারা ফেসবুকে জব করে, এখন পর্যন্ত আমাদের ডুয়েটেরও ভাই আছে যারা ফেসবুকে জব করে, মেটাতে জব করতেছে। আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই, উনি ডুয়েট থেকে বিএসসি কমপ্লিট করছে এবং তারপরে উনি বাইরে থেকে পিএইচডি করছে, তো এমএসসি করছে উনি। তো আপনি এই রোড ম্যাপগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনি শুরু থেকে প্রপার যে জায়গা মানে কি কি আপনাকে করতে হবে পুরাটা আপনি বুঝতে পারবেন। তো তারপরে আমাদের সাথে আরো অনেক জায়গা থেকে সংযুক্ত আছে। এটা কি রেকর্ড করা থাকবে? যে এটা এই ক্লাসের ভিডিওটা অবশ্যই ইউটিউবের মধ্যে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে এটা দেখে নিতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন সেজন্য। ভাই নন টেক কি সবার একই প্রশ্ন হয়? না, নন টেকে সবার একই প্রশ্ন হয় না, বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা যেহেতু বিভিন্ন সময় হয় তো এই জন্য প্রশ্নটাও আলাদা হয়ে থাকে আমাদের নন টেকের। ওকে, যারা আমাদের সাথে সংযুক্ত আছে ধন্যবাদ সবাইকে। তো এটা আপনারা তুলে নেবেন। এই রিলেটেড আমরা একটা ম্যাথ সলভ করে আসি এই রিলেটেড। তো আমি এটা মুছে দিচ্ছি। আমি প্রশ্নটা খুব ভালোভাবে পড়তেছি, সবাই একটু খেয়াল করবেন প্রশ্নটার দিকে। তার পাশাপাশি আমি প্রশ্নের ডাটাগুলো বোর্ডে লিখে দিচ্ছি। তাহলে এই রিলেটেড একটা ম্যাথ আমরা এখন সলভ করে আসি। উদাহরণের 5 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, এই রিলেটেড খুবই সহজ একটা ম্যাথ, যেহেতু আমরা একদম শুরুতে করতেছি তাই সহজ একটা ম্যাথই করে ফেলি। 5 নাম্বার ম্যাথে বলা হয়েছে, সবাই শুনবেন ভালো করে, একটি জলাশয়ের আপাত গভীরতা 6 মিটার। যদি পানির প্রতিসারাঙ্ক 4/3 হয় তবে এর প্রকৃত গভীরতা বের করো। এই প্রশ্নটা আপনারা লিখে নেবেন যে একটি জলাশয়ের আপাত গভীরতা 6 মিটার, যদি পানির প্রতিসারাঙ্ক 4/3 হয় তবে এর প্রকৃত গভীরতা বের করো। তো সেই ম্যাথটার ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি 5 নাম্বার ম্যাথ যেহেতু এখানে লিখে ফেলি। 5 নাম্বার ম্যাথ প্রশ্নে কি বলা হয়েছে, একটা জলাশয়। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা জলাশয়। এই জলাশয়ের আপাত গভীরতা অর্থাৎ মনে হয় দূরত্ব যেটা, অর্থাৎ যেটাকে আমরা ভি এর মান ধরছিলাম, আপাত গভীরতা সেটা কত দেওয়া আছে, 6 মিটার। অর্থাৎ এখানে যদি একটা কয়েন রাখি আমরা, সেই কয়েনটাকে কোথায় দেখা যাবে, এই জায়গার মধ্যে দেখা যাবে। আর এইটুক গভীরতা হচ্ছে আমার, এইটুক গভীরতা হচ্ছে 6 মিটার।
তারপরে বলা হয়েছে যদি পানির প্রতিসারাঙ্ক 4/3 হয়, অর্থাৎ এ মিউ ডাব্লিউ এটা যদি হয় 4/3, তবে এর প্রকৃত গভীরতা কত, অর্থাৎ ইউ এর মানটা আমাদেরকে বের করা লাগবে। তো আমরা সূত্র কি জানতাম, এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু প্রকৃত গভীরতা ভাগ আপাত গভীরতা। তো এ মিউ ডাব্লিউ এর মান অলরেডি দেওয়া আছে এখানে কত, 4/3। তাহলে এখন যদি প্রকৃত গভীরতা তো আমাকে বের করতে হবে, আমি জানি না। আর ভি এর মান কত দেওয়া আছে, আমাদের আপাত গভীরতা 6 মিটার। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে ইউ এর মান কত পাচ্ছি আমরা, ইউ এর মান পাবো 3 6 18, 3 6 6 এখানে যাবে, 4 6 24, 24 ভাগ আমাদের 3, তাহলে হবে কত, 8 মিটার। 8 মিটার। তো হয়ে গেল এই আমাদের আরেকটা ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। যদি টপিকটা বুঝতে পারি তাহলে কিন্তু সেই টপিকের ম্যাথগুলো আমরা সহজে সলভ করতে পারতেছি। তো এটা আসলে এই কনসেপ্টের উপর খুবই ইজি একটা ম্যাথ। আমি প্রশ্নটা আবার একবার পড়ে দিচ্ছি আপনাদের, যে কি বলা হয়েছে, একটা জলাশয়ের আপাত গভীরতা অর্থাৎ মনে হয় দূরত্ব হচ্ছে 6 মিটার এবং পানির প্রতিসারাঙ্ক হচ্ছে 4/3, তবে এর প্রকৃত গভীরতা বের করো। তো আমরা সূত্র কি জানতাম, যে প্রতিসারাঙ্ক ইকুয়াল টু প্রকৃত গভীরতা ভাগ আপাত গভীরতা। তো যেহেতু প্রতিসারাঙ্ক দেওয়া আছে, আপাত গভীরতা দেওয়া আছে, ভি এর মান, ইউ এর মান বের করা আর কোনো বিষয় না, খুব সহজে কিন্তু সলভ করা যায়। তো এই রিলেটেড আমরা আরেকটা ম্যাথ করে আসি। এই ম্যাথটা অনেক বড় একটা প্রশ্ন, যেহেতু এটা অনেকের হয়তো বা প্রশ্নটা ডিরেক্টলি বুঝতে অসুবিধা হবে, আমি তাও একবার পড়ে নিচ্ছি। আমি প্রশ্নটাতে আসলে কি বলা হয়েছে সেটা আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই দিব, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারলেও হবে। শুরুতে আমি একটু প্রশ্নটা পড়ে নিই, নতুন একটা প্রশ্ন। একটি স্বচ্ছ কাচের ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার। এই ঘনকের মধ্যে অবস্থিত একটি বায়ু বুদবুদকে কোনো এক তল থেকে দেখলে 10 সেন্টিমিটার গভীরে এবং বিপরীত তল থেকে দেখলে 14 সেন্টিমিটার গভীরে মনে হয়। প্রথম তলটি থেকে বুদবুদের প্রকৃত গভীরতা কত, কাচের প্রতিসারাঙ্ক নির্ণয় করো। তো এই ম্যাথটা আমরা সলভ করব। আমি এটা মুছে দিচ্ছি। তো ম্যাথটা অনেকেই যদি বুঝতে না পেরে থাকেন কোনো সমস্যা নাই, আমরা এই ম্যাথটা খুব সুন্দরভাবে এখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তাহলেই বুঝতে পারবেন। একটা কাচের ঘনকের কথা বলা হয়েছে, ঠিক আছে? যারা প্রশ্ন বুঝেন নাই সমস্যা নাই, এখন দেখি। একটা কাচের ঘনকের কথা বলছে, তো আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা কাচের ঘনক। কাচের ঘনক যদিও এরকম না দেখতে, এটা কি রকম, এরকমটা থাকে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি থাকে, আমাদের সমান থাকে। এটা দেখতে এরকম থাকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য থাকে কি সমান। তো একটা কাচের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমি বোঝার স্বার্থে থেকে যে কোনো একটা পৃষ্ঠকে নেই, যেহেতু আমাকে বুঝতে হবে, এই জন্য একটা পৃষ্ঠকে নিয়ে আপাতত চিন্তা করি। প্রত্যেকটা পৃষ্ঠ আমার এখানে দরকার নাই, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে কত, সমান। তো আমি একটা পৃষ্ঠকে শুধুমাত্র নিলাম, এটা হচ্ছে আমার একটা কাচের ঘনক। এখন এই কাচের ঘনকের এক পৃষ্ঠে যদি একটা চিহ্ন বায়ুর বুদবুদকে, এখানে আমি ধরে নিলাম একটা ফাঁকা জায়গা আছে, কাচের ঘনকের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে একটা বায়ুর বুদবুদ হয়েছে। এই বুদবুদকে যদি আমরা এক তল থেকে দেখি, অর্থাৎ এই পাশের তল থেকে যদি আমরা এটাকে দেখি, এই পাশে চোখ দিয়ে যদি এই পাশে দেখি, তাহলে সেটা 10 সেন্টিমিটার গভীরে মনে হয়, 10 সেন্টিমিটার গভীরে মনে হয়। আবার যদি বিপরীত তল থেকে দেখি, অর্থাৎ এই পাশ থেকে যদি এই বুদবুদটাকে দেখি, তাহলে সেটা 14 সেন্টিমিটার গভীরে মনে হয়। আশা করি বুঝতে পারছি। এক তল থেকে দেখলে বুদবুদটাকে 10 সেন্টিমিটার গভীরে, আর বিপরীত তল থেকে দেখলে 14 সেন্টিমিটার গভীরে মনে হয়। এরপরে বলা হয়েছে, যদি আরেকটা কথা বলা হয়েছে, কাচের ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 36 সেন্টিমিটার, অর্থাৎ এই পুরাটার দূরত্ব হচ্ছে 36 সেন্টিমিটার, সেটা আমাদেরকে বলে দিছে। এবং নির্ণয় করতে বলছে, কাচের প্রতিসারাঙ্ক নির্ণয় করতে বলছে, এবং প্রথম তল থেকে বুদবুদের প্রকৃত গভীরতা কত সেটা জানতে চাইছে। তো আমি আরেকবার বুঝাই দিচ্ছি প্রশ্নটা। এটা একটা কাচের ঘনক, কাচের ঘনকের মাঝখানে একটা বুদবুদ আছে, এবং বলা হয়েছে কাচের ঘনকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার। ওকে, বুদবুদকে প্রথম তল থেকে
থেকে দেখলে 10 সেন্টিমিটার গভীরে মনে হয়, নট রিয়েল, মনে হয়, এবং বিপরীত তল থেকে দেখলে 14 সেন্টিমিটার গভীরে মনে হয়। এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাচের ঘনকের প্রতিসারাঙ্ক কত এবং প্রথম তল থেকে প্রকৃত দূরত্ব কত বুদবুদটার। তো এখন ম্যাথটা যারা এখনো বুঝতে পারেনি, আমি আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছি প্রশ্নটা। এখন যেহেতু এই বুদবুদটার দূরত্ব এই পাশ থেকে কত 10 সেন্টিমিটার, কিন্তু এটা মনে হয় দূরত্ব, অর্থাৎ এটা আমাদের কি আপাত দূরত্ব। আবার এই তল থেকে দেখলে মনে হয় 14 সেন্টিমিটার গভীরে, এটাও কি আমাদের মনে হয় দূরত্ব। তাহলে এক পৃষ্ঠ থেকে ঘনকের আরেক পৃষ্ঠের কথা যদি আমি চিন্তা করি, টোটাল মনে হয় দূরত্ব কত? টোটাল মনে হয় দূরত্ব, যেটাকে আমরা বলি আপাত দূরত্ব, টোটাল মনে হয় দূরত্ব হচ্ছে 10 যোগ 14, কারণ এই পাশে মনে হয় দূরত্ব 10, এই পাশে মনে হয় দূরত্ব 14, তাহলে টোটাল আপাত দূরত্ব হবে আমার 10 যোগ 14, অর্থাৎ আমাদের 24 সেন্টিমিটার। আবার এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠ ঘনকের আসলে দূরত্ব কত, প্রকৃত দূরত্ব, সেটাও কিন্তু বলে দিছে 36 সেন্টিমিটার, রাইট? তাহলে আমরা কিন্তু এখানে ইউ এর মানটাও জানি, ইউ এর মান হচ্ছে 36 সেন্টিমিটার। তাহলে এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠের প্রকৃত দূরত্ব জানি, এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠের মনে হয় অর্থাৎ আপাত দূরত্ব জানি, তাহলে এটার প্রতিসারাঙ্ক বের করা কিন্তু কোনো বিষয়ই না। কিভাবে প্রতিসারাঙ্ক বের করব? প্রকৃত দূরত্ব ভাগ আপাত দূরত্ব, রাইট? প্রকৃত দূরত্ব ভাগ আপাত দূরত্ব। আমাদের প্রকৃত দূরত্ব কত এখানে? প্রকৃত দূরত্ব হচ্ছে 36 সেন্টিমিটার, আপাত দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেট করলে কত হবে আমাদের এটা? এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 1.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খুবই মজার বিষয় যে এত ছোট একটা ম্যাথ কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেক বড়। আর এই ম্যাথটা আপনি যদি শাহজাহান তখন বইও দেখেন, পুরো এক পাতা ধরে করা হয়েছে, ঠিক আছে, পুরো এক পাতা। তো আসলে কিন্তু ম্যাথটা অনেক ছোট, যে এটার প্রতিসারাঙ্ক আমরা বের করে ফেললাম ঘনকটার। এখন আরেকটা বিষয়, প্রথম তল থেকে প্রকৃত দূরত্ব চাইছি, প্রথম তল থেকে এই বুদবুদটার প্রকৃত দূরত্ব চাইছি। তো এটা যদি আমি সলভ করতে যাই, একটা জিনিস খেয়াল করবেন আপনারা, প্রথম তল থেকে আপাত দূরত্ব কত, মনে হয় দূরত্ব কত? প্রথম তল থেকে আমাদের মনে হয় দূরত্ব ছিল সেখানে 10 সেন্টিমিটার। প্রথম তল থেকে প্রকৃত দূরত্বটা আমাকে বের করতে হবে এই বুদবুদটার প্রথম তল থেকে। এখন এই কাচের আমি কি ঘনকটার জানি, প্রতিসারাঙ্ক কিন্তু জানি, কারণ এটা আমি অলরেডি বের করে ফেলছি। সেটা কত? সেটা হচ্ছে 1.5। তাহলে এই তল থেকে এই বুদবুদটার প্রকৃত দূরত্ব কত হবে সেটাও আমরা বের করে নিতে পারবো। কিভাবে? আমরা জানি মিউ ইকুয়াল টু ইউ বাই ভি, প্রথম তল থেকে হিসাব করতেছি আমি। তো সেক্ষেত্রে প্রতিসারাঙ্ক তো 1.5ই হবে। আর প্রকৃত দূরত্ব কত আমার এখানে? প্রকৃত দূরত্ব বের করব, আপাত দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে আমাদের ইউ এর মান কত আসে এখানে? ইউ এর মান আসে 15 সেন্টিমিটার। ক্যালকুলেট করলে আসবে এখানে 15 সেন্টিমিটার। একদম ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু বলতে গেলে এই অধ্যায়ের মধ্যে, এই টপিকের মধ্যে খুবই কঠিন একটা ম্যাথ বলতে পারেন, বা জটিল একটা ম্যাথ, কিন্তু আমরা যদি এভাবে করি সেটা কিন্তু খুব সহজেই করা যায়। তো শুরুতে আমরা খুব একটা সহজ ম্যাথ করার পরে একটা কঠিন ম্যাথ করে ফেললাম, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। তো যেহেতু সব থেকে কঠিন ম্যাথটা আমরা বুঝতে পারছি, তো এই অধ্যায়ের বাকি যে ম্যাথগুলো আছে এই টপিক রিলেটেড, সেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন সেই ম্যাথগুলো করার। আমি একটু আপনাদের কমেন্ট পড়ে নেই। প্রণয় লিখেছে, ভাইয়া আজকে এভাবে করানোয় অনেক ভালো বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। সাজেদুল ইসলাম সজল লিখেছে, ভাই এখন আমি সপ্তম সেমিস্টার সিভিলে আছি, এখন আমার ডিপার্টমেন্ট বই প্রযুক্তি শেষ করা উচিত নাকি নন বই পড়া উচিত? এটা আসলে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে সেভাবে জানি না, যেহেতু আমাদের এটা কম্পিউটার ডিপার্টমেন্টের একটা কোচিং। তবে আপনি চাইলে যে আপনি এখন যেটাই শেষ করে আসুন না কেন, আপনার সেটাই উপকারে আসবে। কারণ আপনি যতটুকুই শেষ করবেন এখানে আপনি ততটুকুই অ্যাডভান্স থাকবেন। তো আপনি চাইলে নন অনেকটা শেষ করে আসতেই পারেন, এটা খুবই আপনার জন্য এটা অবশ্যই মঙ্গলকর হবে। আর ডিপার্টমেন্ট তো অবশ্যই আপনি পলিটেকনিক থেকে সেটা পড়ে আসতেছেন অলরেডি, তো অবশ্যই আপনি নন ডিপার্টমেন্ট শেষ করে রাখতে পারেন।
অথবা নন ডিপার্টমেন্টের একটা সাবজেক্টও যদি আপনি ভালোভাবে গুছায় রাখেন, সেটাও আপনার জন্য অনেক বড় কিছু হবে। আমাদের সাথে আরো অনেকে সংযুক্ত আছে। ওকে, একজন লিখেছেন ঢাকা কোচিং ভালো নাকি গাজীপুর। আমরা কোচিং নিয়ে কোনো মতামত অবশ্যই দিব না, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। ওকে, শুরু করি আমাদের তাহলে। এর পরের একটা টপিকে চলে যাব আমরা যেহেতু দেখেছি প্রকৃত ও আপাত দূরত্বের মাধ্যমে আমরা কিন্তু এখন আলোর প্রতিসারাঙ্ক নির্ণয় করতে পারছি। এখন আমরা খেয়াল করি প্রতিসারাঙ্ক নির্ণয় করার আমরা কয়টা নিয়ম শিখলাম? 3টা নিয়ম শিখছি। আপতন কোণ, প্রতিসরণ কোণ ব্যবহার করে প্রতিসারাঙ্ক এক। দ্বিতীয় 2 নম্বরে আমরা শিখছি কি? আলোর বেগকে ব্যবহার করে প্রতিসারাঙ্ক, সেটাও আমরা পারবো। 3 নম্বরে প্রকৃত দূরত্ব, আপাত দূরত্ব এই ব্যাপারটাকে কাজে লাগায় এটাতেও আমরা প্রতিসারাঙ্ক নির্ণয় করতে পারবো। আর একটা নিয়ম যদি আমরা শিখি প্রতিসারাঙ্ক নির্ণয় করার, তাহলে এই অধ্যায় কেন আপনি যেখান থেকে ম্যাথ করেন না কেন, আপনি খুব সহজেই কিন্তু প্রতিসারাঙ্কের যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন। কারণ প্রতিসারাঙ্কটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়ে 4টা নিয়ম কিন্তু আমরা শিখে ফেলতেছি। তো লাস্ট নিয়ম আমাদের প্রতিসারাঙ্ক নির্ণয়ের, সেটাও আমরা দেখে আসব। আমরা কয়টা নিয়ম, হ্যাঁ লাস্ট নিয়ম আমাদের এখন বাকি আছে 3টা, যেহেতু শিখছি আমরা। আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তো আমাদের লাস্ট নিয়ম তাহলে সেটা আমরা দেখে আসি। আর সেটা হচ্ছে আনতির মাধ্যমে প্রতিসারাঙ্ক। তো অনেকেই এখন কিন্তু বুঝতেছে না আনতিটা কি। কোনো সমস্যা নাই, আমরা সেটাও শিখে নিব। সেটা হচ্ছে আমাদের আনতির মাধ্যমে প্রতিসারাঙ্ক। আনতির মাধ্যমে প্রতিসারাঙ্ক দেখে আসি। তাহলে আনতিটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। এটা খুব সহজেই বোঝা যায়। আপনি বাসায় একটা কি করতে পারেন, একটা বালতি নিতে পারেন। একইভাবে আপনি বাসায় যায় একটা বালতিতে 1 বালতি পানি নেন, তো পানির উপর এইভাবে পানি দ্বারা পূর্ণ থাকতে হবে বালতিটাকে টোটালি। এটা যে কোনো ভাবেই করা সম্ভব। তো পুরোটা কি আছে? পানি দ্বারা পূর্ণ আছে। এখন আমরা যদি এর মধ্যে একটা লাঠিকে ডুবায় রাখি, এই বালতির মধ্যে যদি একটা লাঠিকে আপনি ডুবান, তাহলে কি হবে একটু দেখে আসি। আমি মনে করলাম যে এখান থেকে একটা লাঠিকে আমি এভাবে ডুবায় রাখছি। তো এখন বালতি, পানি ভর্তি বালতির মধ্যে যদি একটা এভাবে লাঠিকে ডুবায় রাখেন, সেটা কি এইভাবেই দেখা যাবে নাকি একটু অন্যরকম মনে হবে? একটু খেয়াল করেন তো। আপনারা যদি সেই কাজটা করেন, দেখবেন যে লাঠিটা একটু বাঁকা মনে হচ্ছে। আপনারা যদি এই কাজটা করেন, কি দেখবেন? লাঠিটা একটু বাঁকা মনে হচ্ছে, অর্থাৎ লাঠিটা সোজা মনে হবে না, ডুবানোর পরে বাঁকা মনে হচ্ছে। তো এখানে কিছু জিনিস যদি আমরা অবজারভেশন করি, আসলে প্রকৃত পক্ষে আমি যদি একটা কোণ আঁকি এখানে, যে প্রকৃত পক্ষে এই লাঠিটা এই থিটা কোণে বাঁকানো আছে, রাইট? এই উপরিতলের সাথে থিটা কোণে বাঁকানো আছে প্রকৃত পক্ষে, কিন্তু আমরা দেখতে পাচ্তেছি কি রকম বাঁকানো, এরকম বাঁকানো দেখতে পাচ্তেছি, যেটা আমাদের মনে হয়। সেটাকে আমি ধরে নিলাম আলফা কোণে বাঁকানো আছে বা ফাই কোণে বাঁকানো আছে, যেভাবে লিখি আমরা এটাকে আমি ধরে নিলাম ফাই কোণে বাঁকানো আছে। আশা করি বুঝতে পারছেন যে প্রকৃত যেভাবে বাঁকানো আছে সেই কোণটা হচ্ছে থিটা, আর যেভাবে বাঁকানো আছে বলে মনে হয় সেটাকে আমরা ধরবো কি? আমরা সেটাকে ধরলাম ফাই। এখন এখানে আমি বলতে পারবো এই যে থিটাটা, এই থিটাটাকে আমি তাহলে বলতে পারি আমার প্রকৃত আনতি কোণ। এটাকে আমি বলতে পারি প্রকৃত আনতি কোণ। আর এই যে ফাই লিখলাম আমি, এটাকে আমি বলতে পারি আপাত আনতি কোণ। কেন আপাত আনতি কোণ? কারণ এটা আমাদের মনে হয়। আপাত আনতি কোণ, এটা আমাদের মনে হয়। এখন এখানে আনতি কোণ বুঝলাম, কিন্তু আনতি তো আমি এখনো বুঝলাম না। আমার তো কি লাগবে? আনতির মাধ্যমে প্রতিসারাঙ্ক। তো আনতি তাহলে কিভাবে পারবো? তাহলে আমি এখানে বলতে পারি যে অতএব প্রকৃত আনতি সেই কোণটার টেনজেন্টের মান, অর্থাৎ আমি এখানে বলতে পারি টেন প্রকৃত আনতি কোণ থিটা, টেন থিটা। একইভাবে তাহলে আমি বলতে পারি আপাত
আপাত আনতি, আপাত আনতি হবে আমাদের, আপাত আনতি কোণ কত, ফাই, তাহলে এখানে তার টেনজেন্টের মান হবে 10 ফাই। তো তাহলে প্রকৃত আনতি জানি, আপাত আনতি জানি, এই প্রকৃত আনতি থেকে যদি আপাত আনতির মানকে আমি ভাগ করে দেই তাহলেও আমি কি পাবো, প্রতিসরাঙ্ক পাবো। তাহলে আমি ওভারঅল লিখতে পারি যে আমার প্রতিসরাঙ্ক ইকুয়াল টু, অবশ্যই যেহেতু পানির মধ্যে করছি এ মিউ ডাব্লিউ দিব আমি, এবং সে আনতিটা কত, এটা কত হবে প্রতিসরাঙ্কটা, প্রকৃত আনতি ভাগ প্রকৃত আনতি ভাগ আপাত আনতি, প্রকৃত আনতি ভাগ আপাত আনতি। তো হয়ে গেল। তাহলে এখন এটাকে যদি আমি আরেকটু সুন্দরভাবে লিখি, এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু আমি লিখতে পারি উপরে কি হবে আমার 10 থিটা আর নিচে হবে 10 ফাই। ওকে, তো মজার বিষয় হচ্ছে এই টপিক রিলেটেড তপনে আপনাদের ম্যাথ তেমন নাই, একদমই নাই বলতে গেলে। তবুও আমরা কেন শিখলাম, কারণ বোর্ড প্রশ্নের মধ্যে কিন্তু এই টপিক রিলেটেড ম্যাথ থাকে। তো আমাদের ক্লাসগুলো কিন্তু সেভাবেই হচ্ছে যে শুধুমাত্র আপনি তপনের ম্যাথগুলোই সলভ করতে পারলেন আর বাইরেরগুলো পারলেন না, এমনটা না। আমাদের ক্লাসগুলো কিন্তু এমন সিকোয়েন্সে আমরা নিচ্ছি যে আপনি শুধু তপন না, আপনি যদি ক্লাসগুলো বুঝতে পারেন, আপনি তপনের বাইরে বোর্ড প্রশ্ন বা যে কোনো ক্ষেত্রে সব ম্যাথই আপনি সলভ করতে পারবেন যদি আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে আপনার। তো তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা নতুন টপিক, এটার মাধ্যমে আমরা শিখে ফেলতে পারলাম আনতির মাধ্যমে প্রতিসরাঙ্ক। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, প্রতিসরণ শিখলাম, তারপরে প্রতিসরাঙ্ক। আর প্রতিসরাঙ্ক বলতে কিন্তু 4 নিয়মে প্রতিসরাঙ্ক নির্ণয় করা, ঠিক আছে। আপতন কোণের মাধ্যমে প্রতিসরাঙ্ক, তারপরে কি শিখছিলাম আমরা, আলোর বেগের মাধ্যমে প্রতিসরাঙ্ক, প্রকৃত দূরত্ব আপাত দূরত্ব দিয়ে প্রতিসরাঙ্ক, আর আনতি দিয়ে প্রতিসরাঙ্ক। তো আমি আপনাদের কমেন্টগুলো একবার পড়ে নেই। আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে ভাই, একজন লিখছেন তারিকুল ইসলাম লিমন ভাই, এটা ভাই এভাবে ধরা 120 জনের মধ্যে নাম্বার অ্যানালাইসিস করে নাম্বার বেশি সে প্রথম। এটা ভাই এভাবে ধরা হয় না, 120 জনের মধ্যে নাম্বার অ্যানালাইসিস করে যার নাম্বার বেশি সে প্রথম। জি অবশ্যই। তারপরে আমাদের সাথে সংযুক্ত আছে ভাই, এই চ্যাপ্টার কি শেষ? না ভাই, এই চ্যাপ্টার আমাদের শেষ না, এটা আসলে আমাদের অনেক বড় চ্যাপ্টার। এটা জাস্ট আমরা এই চ্যাপ্টারের একটা পার্ট শেষ করলাম বলতে গেলে, বাস জাস্ট কিছু অংশ, কিছু টপিক শেষ করলাম। আমি কিন্তু শুরুতে লিখে দিছিলাম আমরা কি কি জানবো, তার মধ্যে আমি যে 10-11টা নিয়ম লিখে দিছিলাম যেগুলো আমরা জানবো, তার মধ্যে কিন্তু 2টা জাস্ট আমরা জানলাম, একটা হচ্ছে প্রতিসরণ আর প্রতিসরাঙ্ক। বাকি কিন্তু অনেক কিছু ছিল, সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রিজম, আমাদের লেন্স, প্রতিসারক পৃষ্ঠ, তারপরে তুল্য লেন্স, ক্ষমতা, বিবর্ধন, অনেক কিছু বাকি আছে এখনো আমাদের। তো আমরা ধীরে ধীরে শিখবো এবং ভালোভাবে শিখবো, যাতে এই অধ্যায় থেকে লাইট পার্ট থেকে ম্যাথ আসলে আপনি যেন না আটকান, আপনার কনসেপ্টটা যেন অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে থাকে, সেই উদ্দেশ্যে আমরা অনেক ভালোভাবে শিখব। তো আমরা কিন্তু আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে আজকে, যারা সংযুক্ত আছে সবাইকে ধন্যবাদ। এবং আজকের ক্লাসটা আমরা এখান পর্যন্তই রাখবো। আমরা আগামী ক্লাসে এর বাকি যে টপিকগুলো আছে সেগুলো ক্লিয়ার হব। আপনারা খুব সুন্দরভাবে এই ক্লাসটা নোট করে ফেলতে পারেন, এতে কিন্তু আপনার লাইট পার্টটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে থাকবে অ্যাডমিশনে আসার আগে। একজন লিখেছে আর কয়টা ক্লাস লাগতে পারে? যে আমাদের আসলে যে কয়টাই ক্লাস লাগুক না কেন সেটা মুখ্য বিষয় না, তবে আমাদের 4টা বা 5টা ক্লাস লাগতে পারে এই অধ্যায়ের উপর, কারণ যদি আমরা বিস্তারিত ভালোভাবে শিখতে যাই তাহলে একটু সময় লাগবে ভালোভাবে শেখার জন্য। তারপরে অনেকে লিখেছে প্রথম দ্বিতীয় বুঝি না, 120 জনের মধ্যে এক সিট আমার হইলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ একদম ঠিক, 120 জনের মধ্যে আসলে একটা সিট হইলেই অনেক খুশি, কারণ ডুয়েটে চান্স পাওয়া বা ডুয়েটের সেই রেজাল্ট শিটে নিজের রোলটা দেখা, এটা আসলে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। কারণ অ্যাডমিশনে আসে সবাই বলতে গেলে একটা বছর টানা পরিশ্রম করে, যে স্টুডেন্টগুলো পলিটেকনিক লাইফে ওয়ান নাইট পড়াশোনার প্রিপারেশন নেয় তারাও এখানে আসে, গাজীপুরে আসে, তারা যেভাবে পরিশ্রম করে সেটা আসলে দেখার মতো। তো যারা এমনও আছে আপনাদের মধ্যে অনেকে যে পলিটেকনিকের ফাইনাল পরীক্ষার আগের রাতে প্রিপারেশন নেয়, তো সেই স্টুডেন্টগুলো কি ডুয়েটে তাহলে চান্স পায় না? সত্যি কথা বলতে তারাও চান্স পায় এবং খুব বেশি সংখ্যকই চান্স পায়, কারণ আপনাদের সেখান থেকে পলিটেকনিকে কিভাবে পড়ে আসলেন সেখান থেকে আপনি কখনোই মেধা যাচাই করতে পারবেন না। এখানে আসার পরে এখানে কে কতটুকু পরিশ্রম করলো বা ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশনের জন্য
কে কতটা পরিশ্রম করলো সেটা আসলে ম্যাটার করে। এই যে আপনি কষ্ট করে শীতের মধ্যে ক্লাস করতেছেন, আপনি পড়াশোনাগুলো গুছাচ্ছেন, একটা পার্ট আপনি শেষ করে আসতেছেন, এটা আপনাকে অনেক বেশি আগায় রাখবে। আর এই পরিশ্রমটা যদি আপনি করে যেতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি ডুয়েটে চান্স পাবেন। একজন লিখেছেন ফাহিমুল হাসান ভাই লিখেছে, ভাই ডুয়েট কোশ্চিন ব্যাংক ফলো করলেই কি হবে ভাই তপনের পাশাপাশি? আমি যেটা বলবো আপনাকে, এখন বারবারই বলতেছি যে আপনি এখন আপাতত তপন পড়বেন, তপনের বাইরে কোনো কিছু আপনার পড়ার প্রয়োজন নাই। গাজীপুরে আসলেই আপনি বুঝতে পারবেন। তাহলে এখানে আপনার এক্সট্রা যেগুলো করানো লাগবে অবশ্যই আমাদের কোচিং থেকে, সেগুলো আমাদের কোচিং থেকে আপনাদেরকে করানো হবে। তো বাইরের প্রশ্ন ব্যাংকের মধ্যে তো আসলে অনেক প্রশ্নই থাকে, যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট ডুয়েট অ্যাডমিশনের জন্য, সেগুলো কোচিং আপনাকে খুব সুন্দরভাবে গুছাই দেবে। আপনি যখন কোচিংয়ে ভর্তি হবেন, কোচিংয়ে ভর্তি হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনগুলো করা লাগবে। শুধু এটা না, আপনার পুরো সিলেবাস, আপনার টোটালি আপনার পড়াশোনার জন্য যে সিলেবাসটা আপনার দরকার, এক্স্যাক্টলি যে সিলেবাসটা দরকার, কোচিং সেটা অনেক সুন্দরভাবে গুছাই রেখে দিছে। তো এসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার যেগুলো পড়ানো হচ্ছে আপনি সেগুলো পড়েন, দেখবেন যে নিশ্চিন্তে আপনি এগুলোর উপর যদি পরিশ্রম করতে পারেন আপনি অনায়াসেই চান্স পাবেন। অনেকে লিখেছে, আপনি খুব ইজিলি বুঝান, যা বুঝায় বুঝতে পারি, ধন্যবাদ আপু, লিখেছে ফারহানা পিয়া। শাহরিয়া ইমরান লিখেছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুন্দরভাবে পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।